1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমার সবথেকে পছন্দের একটি অ্যানিমে। আশা করি তাদের এটা খুবই ভালো লাগবে। এক অদ্ভুত ছেলে অ্যালেক ইগ্রেট, যে নদীর কিনারে বসে খুব সাদামাটাভাবে মাছ ধরছিল। ঠিক তখনই একজন মেজ অ্যালডাস তার কাছে আসেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে ম্যাজিকের প্রতি তার কোনো আগ্রহ আছে কিনা। প্রথমে অ্যালেকের মনে হয় যে এই ব্যক্তিটি হয়তো কোনো শিশুচোর, কিন্তু পরে আমরা জানতে পারি যে তিনি সত্যিই তাকে ম্যাজিক শেখাতে চান। এরপর অ্যালডাস তাকে তার ভবিষ্যতের বন্ধুদের কথা মাথায় রেখে একটি স্পেল কাস্ট করা শেখান এবং কিভাবে বন্ধুদের জীবন মনস্টারদের আক্রমণ থেকে বাঁচাতে হবে তা শিখিয়ে দেন। এই সব কথা শুনে অ্যালেক খুব দ্রুত ম্যাজিক শিখে নেয়, কিন্তু সে এই নিয়ে বিরক্ত ছিল যে একটি স্পেল শিখতে তার সারাটা দিন লেগে গেল। যদিও অ্যালডাস তাকে জানান যে একজন কমনার মানুষের একটি স্পেল শিখতে অন্তত 1 মাস সময় লাগে। তখন অ্যালেক উত্তেজনার সাথে তাকে আরও একটি নতুন স্পেল শেখাতে বলে, কিন্তু অ্যালডাস বলেন যে একদিনের জন্য একটি স্পেলই যথেষ্ট। অ্যালেক এতে খুশি না হলেও অ্যালডাস নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তারা দুজনে ঠিক করেন যে বাকি সময়টা মাছ ধরে কাটাবেন। সারাটা সময় অ্যালেক মুখ ভার করে থাকলেও অ্যালডাস তাকে বলেন যে ম্যাজিকের ক্ষেত্রে তার প্রতিভা অকমনার। অ্যালেক তাকে জানায় যে তার এই শিক্ষা ছাড়াও ভবিষ্যতে সে একজন অনেক বড় মেজ হবে। অ্যালডাস তাকে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে বলেন। এসব শুনে অ্যালেক অবাক হয় এবং অ্যালডাসকে জিজ্ঞাসা করে যে তিনি কেন তাকে এই ম্যাজিক শেখাচ্ছেন, কিন্তু তিনি উত্তর দেওয়ার আগেই একটি মাছ তার বড়শিতে আটকে যায়। মাছ ধরা পড়ায় অ্যালডাস বেশ ঘাবড়ে যান, কারণ এর আগে তিনি কখনো মাছ ধরেননি। অ্যালেক তাকে সাহায্য করার আগে একটু হেসে নেয় এবং বলে যে তার মতো একজন বড় মেজের জানা উচিত কিভাবে মাছ ধরতে হয়। সময় গড়ানোর সাথে সাথে তাদের শিক্ষক ও ছাত্রের সম্পর্ক খুব ভালো হতে থাকে এবং অ্যালডাস তাকে ম্যাজিক সম্পর্কে অনেক কিছু শেখাতে থাকেন। কিন্তু একদিন অ্যালডাস তাকে জানান যে তিনি এই রাজধানী ছেড়ে চলে যাচ্ছেন। এটা শুনে অ্যালেক খুব দুঃখ পায়, কারণ এর মানে হলো সে আর কখনো তার শিক্ষকের দেখা পাবে না। যাওয়ার আগে অ্যালডাস তাকে একটি শেষ উপদেশ দেন। তিনি বলেন যে ভবিষ্যতে যদি কখনো সে কোর্ট ম্যাজিশিয়ান হওয়ার সুযোগ পায় তবে যেন সেই পদের প্রস্তাব প্রত্যাখ্যান করে। অ্যালেক তখন বুঝতে পারে না অ্যালডাস আসলে কি বোঝাতে চাইছেন। সে আবারও প্রশ্ন করে কেন তিনি তাকে ম্যাজিক শেখালেন। তখন অ্যালডাস কিছুটা দুঃখী মনে জানান যে অ্যালেকের মা, যিনি এখন আর বেঁচে নেই, তিনি অনেক আগে অ্যালডাসকে সাহায্য করেছিলেন। সেই ঋণের প্রতিদান হিসেবেই তিনি তার ছেলেকে ম্যাজিক শিখিয়ে সাহায্য করতে চেয়েছিলেন। সেদিনই অ্যালেক তার শিক্ষককে শেষবারের মতো দেখেছিল। এরপর সে কঠোর পরিশ্রম করে রয়্যাল ম্যাজিক একাডেমিতে ভর্তি হয়, যাতে আবারও শিক্ষকের দেখা পায়। সেখানে গিয়ে অ্যালেক জানতে পারে যে অ্যালডাস নিজেও একসময় এই একাডেমির ছাত্র ছিলেন এবং নিজের ক্লাসে টপ করে গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন। এরপরই তিনি কোর্ট ম্যাজিশিয়ান হয়েছিলেন, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখন অ্যালেক বুঝতে পারে কেন অ্যালডাস তাকে কোর্ট ম্যাজিশিয়ান হতে বারণ করেছিলেন, কিন্তু তার কথা না মেনে অ্যালেক সিদ্ধান্ত নেয় যে সে কোর্ট ম্যাজিশিয়ানই হবে, যাতে অ্যালডাসের সাথে হওয়া অন্যায়ের বিচার সে নিজেই করতে পারে। কঠোর পরিশ্রম আর পড়াশোনার মাধ্যমে সে তার লক্ষ্যে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত কোর্ট ম্যাজিশিয়ান হয়। কিন্তু পদটি পাওয়ার পর সে বুঝতে পারে যে তার শিক্ষকের কথা মেনে নেওয়াই ঠিক ছিল। এখানে দেখা যায় রেগুলাস নামের একজন ব্যক্তি একটি ড্যানজনের মাঝপথে অ্যালেককে তাদের অ্যাডভেঞ্চারার পার্টি থেকে বের করে দিচ্ছে। যখন অ্যালেকের কারণ জানতে চায় তখন রেগুলাস তাকে বলে যে সে কোনো কাজের নয়। রেগুলাস বলে, আমি সবসময় নিজের জীবন ঝুঁকি নিয়ে সামনে থেকে মনস্টারদের হারাই। ফায়ার ম্যাজিশিয়ান লেনি তার স্পেল দিয়ে মনস্টারদের পিছু হটায় এবং আমাদের এই ট্যাঙ্ক শত্রুদের আক্রমণ প্রতিহত করে। অথচ অ্যালেক সবসময় পেছনে দাঁড়িয়ে থাকে এবং কেবল সামান্য কিছু সাপোর্ট ম্যাজিকই ব্যবহার করতে পারে। রেগুলাস বলে যে তাদের দলে অ্যালেকের মতো দুর্বল কারোর প্রয়োজন নেই এবং সে তাকে আরও অপমান করতে শুরু করে। সে বলে যে অ্যালেক কোর্ট ম্যাজিশিয়ান হওয়ার যোগ্যই নয়। অ্যালেক তখন তাদের বোঝানোর চেষ্টা করে যে কেন সে সাপোর্ট ম্যাজিক ব্যবহার করে, কিন্তু রেগুলাস তার কোনো কথাই শুনতে চায় না। লেনিও রেগুলাসের সাথে একমত হয়। সে বলে যে অ্যালেক একজন কাপুরু, যার ড্যানজনের আরও গভীরে যাওয়ার সাহস নেই এবং তার কারণেই তাদের সবসময় পিছিয়ে থাকতে হয়। এতে ইৎসও একমত হয় এবং লেনি বলে যে সে তাদের সাথে কেবল এই কারণেই ছিল কারণ রাজা তাকে আমাদের পার্টিতে যোগ দিতে বলেছিলেন। রেগুলাস বলে যে সে নিশ্চয়ই একাডেমিতেও টিচারদের টাকা খাইয়ে টপ স্কোরার হয়েছিল। এরপর সে অ্যালেককে জিজ্ঞাসা করে যে তার কাছে ড্যাগার কেন আছে, অথচ একজন কমনার মানুষের কাছে কোনো অস্ত্র রাখা কঠোরভাবে নিষিদ্ধ। অ্যালেক তাদের বোঝায় যে ড্যানজনের পরের তলায় যাওয়ার জন্য ড্যাগারের প্রয়োজন আছে, কিন্তু এতে রেগুলাস রেগে যায়। সে অ্যালেকের কলার চেপে ধরে ড্যাগারটি নিয়ে নেয় এবং বলে যে এই পার্টিতে কেউ তার কথার অবাধ্য হয় না। এরপর রাজপুত্র তাকে তাচ্ছিল্য করে বলে যে সে তাদের যোগ্যই নয়। এটি শুনে অ্যালেক প্রচণ্ড ধাক্কা খায়
এবং সেই ড্যানজন ছেড়ে চলে আসা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। তবে এত অপমানিত হয়ে দল থেকে বের হওয়ার পরেও সে রেগুলাসের দলের কথা চিন্তা করে কিছু নোট গুছিয়ে রাখে, যাতে ম্যাজিক শক্তি ছাড়া নিচের তলার বাধাগুলো পার হতে তাদের সুবিধা হয়। পরের দিন অ্যালেক রাজার সাথে দেখা করতে গেলে রক্ষীরা তাকে আটকে দেয় এবং জানায় যে তাকে কোর্ট ম্যাজিশিয়ানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তারা বলে যে সে এখন একজন কমনার মানুষ মাত্র, আর অনুমতি ছাড়া কমনার মানুষের প্রাসাদে ঢোকা নিষেধ। অ্যালেক এ শুনে স্তব্ধ হয়ে যায়। লেনি সেখানে এসে তার কাটা ঘায়ে নুনের ছিটা দেয়। সে অ্যালেককে চলে যেতে বলে, নিজে প্রাসাদের ভেতর ঢুকে যেতে থাকে। অ্যালেক তাকে অনুরোধ করে অন্তত একবার তার কথা শুনতে এবং এই নোটগুলো রাজার কাছে পৌঁছে দিতে, কারণ রাজাই তাকে কোর্ট ম্যাজিশিয়ান হিসেবে বেছেছিলেন এবং রাজপুত্রের দলে যোগ দিতে বলেছিলেন। লেনি নোটগুলো তার হাত থেকে কেড়ে নেয় ঠিকই, কিন্তু সেগুলো ছিঁড়ে পায়ের নিচে পিষতে শুরু করে। এরপর সে রক্ষীদের বলে এই কমনার লোকটিকে এখান থেকে তাড়িয়ে দিতে। আমাদের অসহায় অ্যালেক সেখানে কর্মহীন এবং আশাহীন হয়ে দাঁড়িয়ে থাকে। অবশেষে সে উপলব্ধি করে যে অলডাসের কথা শুনে তার কোর্ট ম্যাজিশিয়ান হওয়া উচিত হয়নি। ঠিক তখনই একটি চেনা কণ্ঠস্বর তার নাম ধরে ডাকে। অ্যালেক ঘুরে দেখে সেখানে লাল চুলের এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, যে হঠাৎ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। অ্যালেক প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু পরক্ষণেই সে মেয়েটিকে চিনতে পারে। সে হলো ইয়োরা, তার একাডেমি জীবনের অনেক পুরনো এবং ভালো বন্ধু। এরপর তারা এক জায়গায় বসে কথা বলতে থাকে এবং অ্যালেক তাকে তার দল থেকে বের করে দেওয়ার পুরো ঘটনাটি শোনায়। শুনে ইয়োরা ভীষণ রেগে যায় এবং কমনার মানুষ ও নোবেলদের মধ্যে বৈষম্য করার জন্য রাজা ও রাজ্যকে গালমন্দ করতে থাকে। কেউ শুনে ফেলার ভয়ে অ্যালেক তাকে শান্ত করার চেষ্টা করে। তখন ইয়োরা বলে যে এটা তো ভালোই হয়েছে যে তাকে বের করে দেওয়া হয়েছে। অ্যালেক এতে কিছু মনে করে না, কারণ গত দুদিন ধরে সে অনেক মন্দ কথা শুনেছে। কিন্তু ইয়োরা তাকে মনে করিয়ে দেয় যে সে একদিন ইয়োরার পার্টিতে যোগ দেবে বলে কথা দিয়েছিল। অ্যালেকেরও সেই কথা মনে পড়ে। ইয়োরা জানায় যে সে ঠিক এই কারণেই রাজধানীতে এসেছে। এরপর সে দাঁড়িয়ে অ্যালেকের দিকে হাত বাড়িয়ে জিজ্ঞেস করে যে সে কি তার সাথে ড্যানজন ক্লিয়ার করতে আগ্রহী কিনা। অ্যালেক এই প্রস্তাবে খুব খুশি হয়, কিন্তু চাকরি হারানোয় তার মনে নিজের দক্ষতা নিয়ে সংশয় ছিল। ইয়োরা সেসবে কান না দিয়ে বলে যে সে কেবল অ্যালেককেই তার টিমে চায় এবং দুনিয়ার কোনো মেয়েজই তার জায়গা নিতে পারবে না। এটি শুনে অ্যালেক আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সাথে সাথেই প্রস্তাবে রাজি হয়। ইয়োরা হাসি মুখে তাদের র্যাঙ্ক পার্টি লাস্টিং পিরিয়ডে তাকে স্বাগত জানায়। পরের দিন অ্যালেক ইয়োরার সাথে সেই দেশ ছেড়ে চলে যায় এবং স্বপ্নেও তার শিক্ষক অলডাসের সেই সাবধান বাণীগুলো মনে পড়তে থাকে। কিছুদিন পর রেগুলাস এবং তার দল জানতে পারে যে অ্যালেক এই দেশ ছেড়ে চলে গেছে। শুনে তাদের বিশেষ কোনো দুঃখ হয় না। রেগুলাস বলে যে কিভাবে একাডেমিতে অ্যালেককে সবাই জিনিয়াস বলতো এবং তার থেকে অনেক প্রত্যাশা ছিল। তার মনে হয় অ্যালেকের কারণে তাদের অনেক সময় নষ্ট হয়েছে। তবে লেনি বলে যে এখন আর ওসব ভেবে লাভ নেই, কারণ শীঘ্রই একজন পবিত্র বংশের নোবেল ব্যক্তি তাদের দলে যোগ দিতে যাচ্ছে, যার ফলে তাদের দল আরও শক্তিশালী হয়ে উঠবে। অন্যদিকে অ্যালেক এবং ইয়োরা ফিজেল নামক শহরে পৌঁছে যায়, যেটি ড্যানজন সিটি বলা হয়। ইয়োরা তাকে জানায় যে কিভাবে এই শহরটি অনেক অ্যাডভেঞ্চারারদের মূল আস্তানা হয়ে উঠেছে, কারণ এখানে নোবেল বা কমনার মানুষের মধ্যে কোনো বৈষম্য করা হয় না। সে অ্যালেককে একজন অ্যাডভেঞ্চারার হিসেবে রেজিস্টার করানোর জন্য খুব উত্তেজিত ছিল। কিন্তু যখন তারা গিল্ডে পৌঁছায় তখন ইয়োরা অবাক হয়ে যায়। রিসেপশনিস্ট জানায় যে অ্যালেক ইয়োরার পার্টিতে যোগ দিতে পারবে না, কারণ তাদের দলটি 30তম ফ্লোরেরও গভীরে যায়, আর সেখানে যাওয়ার অনুমতি পেতে হলে অ্যালেককে অন্তত 2 বছর গিল্ডের মেম্বার হিসেবে থাকতে হবে। শুনে ইয়োরা একদম থতমত খেয়ে যায় এবং রিসেপশনিস্টকে অনুরোধ করে যেন অ্যালেককে সুযোগ দেওয়া হয়, কিন্তু তিনি সরাসরি মানা করে দেন। তখন ইয়োরা জিজ্ঞেস করে যে তার বন্ধু ক্রেশা কি এই বিষয়ে কথা বলতে আসেনি। রিসেপশনিস্ট বলেন যে ক্রেশা এসেছিল এবং আমাদের হুমকি দিচ্ছিল যেন অ্যালেককে সুযোগ দেওয়া হয়, কিন্তু আমাদের এমন লোকেদের সাথে রোজই পাল্লা দিতে হয়, তাই আমরা তাকে পরিষ্কার মানা করে দিয়েছি। অ্যালেক আর ইয়োরা গিল্ড থেকে খালি হাতে ফিরে একটি পাবলিক পার্কে বসে থাকে। দুপুরের খাবারের পর ইয়োরা জানায় যে সে ডনজনের 52তম ফ্লোরে পৌঁছে গেছে এবং অ্যালেকের জন্য সে 2 বছর অপেক্ষা করতে পারবে না। তবে সে আশা ছাড়ে না এবং বলে যে যদি তারা 30তম ফ্লোরের উপরে যেতে না পারে তবে তারা নিচের দিকের তলাগুলোতে একটু ওয়ার্ম আপ বা অনুশীলন করতে যাবে। অ্যালেকেরও আইডিয়াটা ভালো লাগে এবং তারা তখনই নিচু লেভেলের ডনজনে চলে আসে। সেখানে পতঙ্গ মনস্টাররা তাদের আক্রমণ করে। ইয়োরা তার রিইনফোর্সমেন্ট ম্যাজিক ব্যবহার করে অ্যালেকের গতি এবং নিজের ডার্টসের ক্ষমতা বাড়িয়ে দেয়। অ্যালেক খুব সহজেই মনস্টারগুলোকে হারিয়ে দিচ্ছিল, কিন্তু সমস্যা দেখা দেয় যখন ইয়োরা লক্ষ্য করে যে এই পোকামাকড়গুলোর সংখ্যা কমছে না, বরং তারা আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে। অ্যালেক তার সাথে একমত হয় এবং ভাবে যে নিশ্চয়ই তাদের বাসায় কোনো সমস্যা হয়েছে, যার কারণে তারা এমন আচরণ করছে। তবে পরিস্থিতি তখনও তাদের নিয়ন্ত্রণেই ছিল। অ্যালেক যখন লড়াই চালিয়ে যাচ্ছিল, ইয়োরা নিজের শিল্ড অ্যাক্টিভেট করে মনস্টারদের বাসার দিকে যেতে শুরু করে। অ্যালেক বলে যে সে অনেক বড় ঝুঁকি নিচ্ছে, কিন্তু ইয়োরা বলে যে এটা কিছুই নয়।
সে বলে যে অ্যালেক হয়তো তার অতীত ভুলে গেছে, কারণ সে যে অ্যালেককে চিনত তার সামনে এই লেভেলের মনস্টাররা কিছুই নয়। ইয়োরা তাকে নিজের ওপর ভরসা রাখতে বলে এবং তার আগের ফর্মে ফিরে আসার সাহস দেয়। অ্যালেক বুঝতে পারে যে তাকে কেবল নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। সে শিক্ষক অলডাসের সেই কথা মনে করে যে কিভাবে বন্ধুদের রক্ষা করতে হয়, আর সেই অনুপ্রেরণা নিয়ে সে লড়াই করার সিদ্ধান্ত নেয়। অ্যালেক দ্রুত কিছু ফায়ারবল দিয়ে মনস্টারদের ওপর হামলা করে এবং বাকিগুলোকে ড্যাগার দিয়ে শেষ করে দেয়। কিন্তু এরপর অনেক মনস্টার তাকে ঘিরে ফেলে। ইয়োরা একটুও চিন্তিত না হয়ে একটি ব্যারিয়ার তৈরি করে, যা অ্যালেককে একটি শক্তিশালী স্পেল তৈরি করার সময় দেয়। সেই এক ঝটকায় সব পোকামাকড় শেষ হয়ে যায়। সবকিছু ঠিক আছে দেখে ইয়োরা অ্যালেকের পিঠ চাপড়ে বলে যে তার সেই পুরনো শক্তি এখনও তার ভেতরেই আছে। ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করে এবং ভিতর থেকে একটি বিশাল কেঁচো মনস্টার বেরোয়। সেটি ইয়োরাকে খাওয়ার জন্য আক্রমণ করলে অ্যালেক তাকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয় এবং ইয়োরাকে তার শিল্ড অ্যাক্টিভেট করতে বলে। ইয়োরা তার উপর ভরসা করে শিল্ড সক্রিয় করে। অ্যালেক তার আগুনের ম্যাজিককে কাজে লাগিয়ে কিছুটির উপর হামলা করে এবং মুহূর্তেই সেটি পুড়ে ছাই হয়ে যায়। ইয়োরা তার শিল্ডের কারণে আগুন থেকে বেঁচে যায় এবং নিচে নেমে অ্যালেকের কাছে আসে। সে বলে যে এটিই ছিল সেই শক্তিশালী অ্যাটাক যাকে সে চেনে। এই লড়াই তাকে তাদের একাডেমি জীবনের কথা মনে করিয়ে যায়। একাডেমি জীবনে তারা একবার একটি 5 মাথাওয়ালা ড্র্যাগনের সাথে লড়েছিল, যেটি ছিল অনেক বেশি শক্তিশালী। কিন্তু অ্যালেক মাত্র একটি স্পেল দিয়েই সেই ড্র্যাগনকে খতম করে দিয়েছিল, যার ফলে তারা ডনজেনের 60তম ফ্লোর ক্লিয়ার করতে পেরেছিল এবং একটি রেকর্ডও ভেঙেছিল। এভাবেই অ্যালেক আবার তার বন্ধুদের পার্টিতে ফেরার শক্তি ও সুযোগ খুঁজে পায়। ডানজেনের 68তম লেভেলের বসকে হারানোর পর যখন তারা একাডেমির দিকে ফিরছিল, তখন সবাই তাদের এই একাডেমির সেরা স্টুডেন্ট ব্যাচ হিসেবে গণ্য করছিল। তাদের ইনস্ট্রাক্টর রোজি লক্ষ্য করেন যে এই 4 জনের মধ্যে বিশেষ কিছু আছে। তারা একসাথে মিলে একটি দুর্দান্ত দল তৈরি করে। যদিও তারা ডানজেন থেকে অনেক চোট আর ক্ষত নিয়ে ফিরেছে, তবুও তাদের মুখে হাসি ছিল এবং তারা সেই ডানজেনের রেকর্ড পর্যন্ত ভেঙে দিয়েছে। এমনকি সেখানকার সবথেকে শক্তিশালী দলটিও তখন পর্যন্ত মাত্র 32তম ফ্লোর পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। অবশেষে তাদের গ্র্যাজুয়েশনের দিন আসে এবং রোজি সবার স্কোর জানিয়ে দেন। রেন কাছে চতুর্থ হয়, গরাজা হয় তৃতীয় এবং ইয়োরা হয় দ্বিতীয়, আর সবশেষে আসে অ্যালেক, যে স্কুলের ইতিহাসের সেরা স্কোর করা ছাত্র। তারা সবাই খুব খুশি ছিল এবং নিজেদের ইনস্ট্রাক্টরকে নিয়ে মজা করতে থাকে, যার বদলে রোজি তাদের মাথায় আলতো করে শাসন করেন। এরপর সবাই সেখান থেকে বিদায় নিতে থাকে, কিন্তু তখনই অ্যালেক সিদ্ধান্ত নেয় যে সে ভবিষ্যতে অ্যাডভেঞ্চারার হতে চায় না, বরং একজন কোর্ট ম্যাজিশিয়ান হতে চায়। তার বন্ধুরা এটি শুনে অবাক হলেও পরে বুঝতে পারে যে কোর্ট ম্যাজিশিয়ানের কাজ অ্যাডভেঞ্চারারের চেয়ে অনেক সহজ ও আরামদায়ক। তারা কিছুটা মন খারাপ করলেও অ্যালেকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। তখন ইয়োরা তাকে কথা দেয় যে একদিন তারা সবাই অবশ্যই একই টিমে থাকবে। বর্তমানে ফিরে দেখা যায় ইয়োরা তার সেই কথা রেখেছে এবং অ্যালেক একটি বারে বসে সেটি উদযাপন করছে। সেখানে ইয়োরা এক গ্লাস পান করেই পুরোপুরি মাতাল হয়ে যায়। সে এই কারণে রেগে আছে যে তাদের এখনও ডনজেনের উচ্চ স্তরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এ কথা বলতে বলতেই সে বেঞ্চে ঘুমিয়ে পড়ে। অ্যালেক তাকে দেখে হাসে এবং ভাবে যে একাডেমি জীবনের সেই ইয়োরা এখনও একটুও বদলায়নি। এরপর সে ভদ্রলোকের মতো নিজের জ্যাকেটটি ইয়োরার উপর দিয়ে দেয় যাতে সে শান্তিতে ঘুমাতে পারে। কিন্তু বারে থাকা একজন লোক মেয়েদের প্রতি এই যত্নশীল আচরণ পছন্দ করে না, কারণ সে নিজেকে অনেক বড় কিছু মনে করে। সে অ্যালেকের কাছে গিয়ে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে, কিন্তু অ্যালেক তাকে পুরোপুরি ইগনোর করলে লোকটি মদের বোতল দিয়ে অ্যালেকের মাথায় মারতে যায়। অ্যালেক তার মানাশিল্ড ব্যবহার করে সেই হামলা আটকে দেয়। অ্যালেক তার দিকে তাকালে লোকটি হাসে, কারণ সে অবশেষে অ্যালেকের মনোযোগ পেয়েছে। সে জানত যে অ্যালেক একজন কোর্ট ম্যাজিশিয়ান এবং সে তাচ্ছিল্য করে বলে যে তার মতো উচ্চপদস্থ লোক নিশ্চয়ই এখানে অ্যাডভেঞ্চারার হতে চাইবে না। লোকটির রাগের বদলে এমন শান্ত মেজাজ দেখে অ্যালেক অবাক হয়, কিন্তু অ্যালেক আরও বেশি অবাক হয় যখন লোকটি পকেট থেকে একটি কার্ড বের করে, যা আসলে একটি অ্যাডভেঞ্চারার পাস। অ্যালেক দ্বিধায় পরে জিজ্ঞেস করে সে কি করতে চাইছে। লোকটি বলে যে সে তাকে অ্যাডভেঞ্চারার হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে তার আগের আচরণের জন্য ক্ষমা চাইছে, তবে তার একটি শর্ত আছে, অ্যালেককে আগে তার ম্যাজিক প্রদর্শন করতে হবে। অ্যালেকও তখনও সব বুঝতে পারছিল না। ঠিক তখনই ইয়োরা হঠাৎ জেগে ওঠে এবং লোকটিকে গিল্ড মাস্টার বলে সম্বোধন করে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে যে গিল্ড মাস্টার এখানে কি করছেন। অ্যালেক বুঝতে পারে না গিল্ড মাস্টার কেন তাকে এই পাস দিচ্ছেন, তবে গিল্ড মাস্টার বেশ আমোদে মানুষ ছিলেন। তিনি তাদের একটি আন্ডারগ্রাউন্ড ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যান। তিনি জানান যে এটি এমন এক জায়গা যেখানে তিনি সেই দলগুলোকে পরীক্ষা করেন যারা লেভেল আপ করতে চায়। এখানেই অ্যালেককে তার শক্তি দেখাতে হবে। ইয়োরা বলে যে এখন হয়তো সঠিক সময় নয়, কারণ অ্যালেক কিছুটা মদ্যপান করেছে, কিন্তু অ্যালেক জানায় যে তার কাছে লড়াই করার মতো যথেষ্ট মানা আছে। গিল্ড মাস্টার নিজের পরিচয় দেন লিভাই হিসেবে। নাম শুনেই অ্যালেক বুঝতে পারে যে তিনি একজন অত্যন্ত শক্তিশালী মেজ, যিনি অনেক আগে একটি এস র্যাঙ্কের পার্টি পরিচালনা করতেন। গিল্ড মাস্টার হাসেন এবং বলেন যে ওগুলো অনেক পুরনো স্মৃতি। এরপর তিনি যুদ্ধের কমনার নিয়ম বুঝিয়ে দেন। অ্যালেককে তার ম্যাজিক্যাল দক্ষতা দিয়ে লিভাই গিয়ে ইমপ্রেস বা মুগ্ধ করতে হবে।
এরপর দুজনেই লড়াইয়ের জন্য তৈরি হন। অ্যালেক তার আক্রমণাত্মক থান্ডারবোল্ট ম্যাজিক ব্যবহার করে, কিন্তু লিভাই খুব সহজে সেটি এড়িয়ে যান এবং ম্যাজিকের মাধ্যমে পাল্টা হামলা করেন। অ্যালেক তখন সেই হামলা ডজ করে নেয় এবং বুঝতে পারে যে গিল্ড মাস্টার অনেক দূর থেকে আক্রমণ করতে সক্ষম। তাই অ্যালেককে অন্য কোনো কৌশল খাটাতে হবে। সে লড়াইটিকে কাছাকাছি বা ফেস টু ফেস ফাইট করার চেষ্টা করে, কিন্তু সে দেখে যে লিভাই পিছিয়ে যাওয়ার বদলে মাটিতে জোরে এক ঘুষি মারে, যার মাধ্যমে সে নিজের উপর রিইনফোর্সমেন্ট ম্যাজিক ব্যবহার করে নিজের গতি বহুগুণ বাড়িয়ে নেয়। এরপর সে বিদ্যুৎ গতিতে অ্যালেকের দিকে এগিয়ে আসে এবং শেষ মুহূর্তে তার পাশ দিয়ে বেরিয়ে যায়। সে অ্যালেকের চারদিকে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে এবং একটি মারাত্মক ঘুষি মারার চেষ্টা করে, যা অ্যালেক খুব কষ্ট করে ঠেকিয়ে দেয়। কিন্তু লিভাইয়ের সেই হামলার চোটে অ্যালেকের শিল্ড বা প্রতিরক্ষা ঢাল ভেঙে যায় এবং সে ছিটকে দিয়ে দূরে পড়ে। লিভাই অ্যালেকের সহনশক্তি দেখে বেশ মুগ্ধ হন, কারণ খুব কম মানুষই তার এই হামলা সহ্য করে টিকে থাকতে পারে। তবে অ্যালেক হার মানার পাত্র নয়, সে আবার উঠে দাঁড়ায়। সে বলে যে লিভাই সত্যিই একজন এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হওয়ার যোগ্য। অ্যালেকের এমন নির্ভীক আচরণ দেখে লিভাই কিছুটা অবাক হন, কারণ তিনি ভেবেছিলেন এই হামলার পর অ্যালেক হয়তো ভয় পেয়ে যাবে। অ্যালেক তখন বলে যে সে এটা ভোলার চেষ্টা করছে যে সে আর কোর্ট ম্যাজিশিয়ান নয়। কোর্ট ম্যাজিশিয়ানরা অনেক নিয়মে বাধা থাকে এবং তারা কেবল আত্মরক্ষামূলক ম্যাজিক ব্যবহার করতে পারে, কিন্তু এখন সে যেহেতু আর সেই পদে নেই, তাই সে নিজের পূর্ণ ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে আক্রমণ করতে পারবে। এই কথা শুনে লিভাই হাসেন এবং তাকে তার সর্বশক্তি দিয়ে লড়তে বলেন। অ্যালেক তার তলোয়ার বের করে নেয় এবং লিভাইও লড়াইয়ের জন্য প্রস্তুত হন। লিভাই তার ওয়াটার ম্যাজিক দিয়ে আক্রমণ করলে অ্যালেক কোনো মতে তার ডজ করে। অ্যালেক তখন লিভাইকে বিভ্রান্ত করার জন্য এমন ভান করে যেন সে তার উপর হামলা করতে যাচ্ছে। লিভাইও সেই ফাঁদে পা দিয়ে নিজেকে ম্যাজিকের মাধ্যমে বুস্ট করতে শুরু করেন, কিন্তু এটাই ছিল অ্যালেকের আসল প্ল্যান। লিভাই যখন নিজেকে বুস্ট করছিলেন, তখন অ্যালেক তার তৈরি করা ট্র্যাপ বা ফাঁদ থেকে লিভাইয়ের উপর বিদ্যুতের তীব্র ঝটকা আছড়ে ফেলে। এরপর সে দ্রুত এগিয়ে গিয়ে তলোয়ার দিয়ে আক্রমণ করে লিভাইয়ের পেছনে চলে যায়। লিভাই কয়েক সেকেন্ড সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং স্বীকার করেন যে অ্যালেকের মধ্যে সত্যিই বিশেষ কিছু আছে। সে ইতিমধ্যেই তার ম্যাজিককে অনেক বেশি শক্তিশালী করে ফেলেছে, কিন্তু অ্যালেক অবাক হয়ে দেখে যে লিভাই এখনও হার মানেননি এবং তিনি তার আসল ম্যাজিক্যাল শক্তি সক্রিয় করছেন। লিভাই তার হাতে ম্যাজিক্যাল গন্টলেটস পরিধান করেন, যা তার শক্তি ও গতি বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর তিনি প্রচণ্ড বেগে অ্যালেকের দিকে এগিয়ে আসেন এবং তার হামলায় মাটিতে বিশাল গর্ত তৈরি হয়ে যায়। অ্যালেক খুব কষ্টে সেই প্রাণঘাতী হামলা থেকে নিজেকে রক্ষা করে। অ্যালেকও দমে যাওয়ার লোক নয়, সে ক্রমাগত লাইটনিং স্পেল ব্যবহার করতে থাকে, কিন্তু লিভাই সেই সব কিছু সহ্য করে এগিয়ে আসেন এবং অ্যালেককে একটি জোরালো ঘুষি মারার চেষ্টা করেন। অ্যালেক তার শিল্ড দিয়ে সেটি আটকানোর চেষ্টা করলেও হামলার প্রচণ্ড শক্তিতে সে অনেকটা পেছনে ছিটকে যায়। সে যখন ভাবছিল এই মেজকে কিভাবে হারানো সম্ভব, ঠিক তখনই লিভাই তার গন্টলেটের পাওয়ার ব্যবহার করে নিজের ক্ষতগুলো সারিয়ে তুলতে শুরু করেন। লিভাই বুঝতে পারেন যে এই লড়াই যত দীর্ঘ হবে, তার জেতার সম্ভাবনা তত কমে যাবে। অ্যালেকও হালনা ছেড়ে একের পর এক আক্রমণ চালিয়ে যায়, যা লিভাই কোনো মতে ব্লক করছিলেন। লিভাই তখন অ্যালেককে খোঁচা দিয়ে বলেন যে তাকে আরও ভালো কিছু করে দেখাতে হবে। অ্যালেকও পাল্টা কথার মাধ্যমে গিল্ড মাস্টারকে উত্তেজিত করার চেষ্টা করে। এতে গিল্ড মাস্টার রেগে গিয়ে একটি অত্যন্ত শক্তিশালী পাঞ্চ বা ঘুষি মারেন, কিন্তু অ্যালেক সুযোগ বুঝে সেটি ডজ করে পাল্টা আক্রমণ করে বসে। এতে গিল্ড মাস্টারের মেজাজ আরও বিগড়ে যায় এবং তিনি আরও হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়েন। অ্যালেক কোনোভাবে সেই হামলা থেকে বাঁচে এবং সফলভাবে পাল্টা আঘাত হানে, কিন্তু সে লক্ষ্য করে যে গিল্ড মাস্টার আসলে অবিশ্বাস্য রকমের শক্তিশালী, কারণ তিনি অ্যালেকের হামলার সবটুকু ড্যামেজ শুষে নিয়েছেন। এরপর সুযোগ বুঝে তিনি নিজের হাত দিয়ে অ্যালেককে আঘাত করেন, যার ফলে পুরো এলাকা ধুলোয় ভরে যায়। ধুলো সরে গেলে দেখা যায় অ্যালেক গুরুতর জখম হয়েছে এবং সে শেষবারের মতো অ্যালেককে আক্রমণ করতে যায়, কিন্তু এবার তার ম্যাজিক্যাল লাঠিটি ভেঙে যায় এবং শরীরের সব মানা শেষ হয়ে যাওয়ায় সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। ইয়োরা দ্রুত তার কাছে ছুটে যায় এবং তার রিজেনারেশন ম্যাজিক ব্যবহার করে তাকে সুস্থ করতে থাকে। ঠিক সেই সময় রেইন ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত হয় এবং লিভাইকে নিয়ে মজা করতে শুরু করে যে তিনি একজন এস র্যাঙ্ক মেজ হয়েও নিজের সবথেকে শক্তিশালী কৌশল একজন লো র্যাঙ্ক মেজের উপর ব্যবহার করেছেন। লিভাই তাকে মুখ বন্ধ রাখতে বলেন এবং জানান যে তিনি আসলে অ্যালেকের ক্ষমতার সীমা পরীক্ষা করছিলেন এবং তাকে পাশ করিয়ে দেওয়ার কথা ভাবছিলেন। রেন তখন অ্যালেককে কাঁধে তুলে একটি ঘরে নিয়ে যায় যাতে সে বিশ্রাম নিতে পারে। রেন সেখানে বসে স্মৃতিচারণ করে যে কতদিন পর তারা আবার সবাই একসাথে হয়েছে। কিছুক্ষণ পর গিল্ডের রিসেপশনিস্ট গিল্ড মাস্টারকে খুঁজতে সেখানে এলে লিভাইকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর রেন একটি বিয়ারের বোতল হাতে নিয়ে ইয়োরার কাছে অ্যালেকের সাথে ঘটে যাওয়া সব ঘটনার কথা জানতে চায়। ইয়োরা যখন তাকে সবকিছু খুলে বলে, তখন রেন প্রচণ্ড রেগে যায়। সে জানতে পারে যে অ্যালেকের আগের দলের লোকেরা তাকে কেবল মালপত্র বহন করার জন্য রেখেছিল এবং তাকে আত্মরক্ষামূলক ম্যাজিক ছাড়া অন্য কোনো ম্যাজিক ব্যবহার করতে দিত না। এমনকি তারা তাকে নিজের সাথে একটি ড্যাগার পর্যন্ত নিতে দিত না। এরপর রেন ইয়োরার দিকে এগিয়ে যায় এবং জিজ্ঞেস করে যে অ্যালেক কিভাবে
কিভাবে আত্মরক্ষামূলক ম্যাজিক ব্যবহার করতে পারে, কারণ সে তো এটি জানত না। ইয়োরা উত্তর দেয় যে অ্যালেক অনেক কঠিন পরিশ্রম করে এই ম্যাজিক শিখেছে এবং প্রচুর অনুশীলনের কারণে তার ডিফেন্সিভ ম্যাজিক এখন ইয়োরার ম্যাজিকের মতোই শক্তিশালী। রেন বুঝতে পারে যে অ্যালেক এতদিন রাজপুত্রের দেখাশোনা করছিল এবং এত কিছু করার পরেও তারা তাকে দল থেকে বের করে দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে রেন নিজের হাতের বোতলটি ভেঙে ফেলে। বোতল ভাঙার শব্দে অ্যালেকের ঘুম ভেঙে যায়। সে সেখানে রেনকে দেখে কিছুটা অবাক হয়। ইয়োরা খুব খুশি হয়ে জানায় যে গিল্ড মাস্টার তাকে পাশ দিয়ে দিয়েছেন। এটি শুনে অ্যালেক অত্যন্ত আনন্দিত হয়, কারণ এখন সে তাদের দলে যোগ দিয়ে উচ্চস্তরের ডানজেনে যেতে পারবে। কিন্তু রেন বলে যে ডানজেনে যাওয়ার আগে তাকে একটি কাজ সারতে হবে। অ্যালেক বুঝতে পারে না সে কি বলছে। রেন জানায় যে তাদের প্রথমে প্রতিশোধ নিতে হবে। তারা রাজকীয় শহরে গিয়ে গোপনে প্রাসাদে ঢুকবে এবং সেই রাজপুত্রকে উচিত শিক্ষা দেবে। অ্যালেক সাফ জানিয়ে দেয় যে তারা এমন কিছুই করবে না। ইয়োরা যোগ করে যে অন্য কোনো দলের সদস্যের উপর হামলা করা নিয়মের ঘোর বিরোধী। অ্যালেক রেনের কাঁধে হাত রেখে বলে যে তার পুরনো দলের কথা সে আর ভাবছে না। সে শুধু তার বন্ধুদের সাথে সামনের দিনগুলো হাসি খুশি কাটাতে চায়। রেন তার কথা বুঝতে পারে এবং বলে যে তাদের লক্ষ্য হবে এই পৃথিবীর সবথেকে শক্তিশালী দল হওয়া। এতে রাজপুত্র বড় ধাক্কা খাবে এবং ভবিষ্যতে যখন তাদের দেশ কোনো বিপদে পড়বে তখন তারা এই সেরা দলের কাছেই সাহায্য চাইতে আসবে, আর ঠিক তখনই তারা মুখের উপর মানা করে দেবে। অ্যালেকের এই আইডিয়াটি খুব পছন্দ হয় এবং সে পৃথিবীর শ্রেষ্ঠ দল হওয়ার লক্ষ্য মেনে নেয়। এদিকে অন্য একটি রুমে দেখা যায় যে এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার ক্রেশা মারাত্মক জখম। রিসেপশনিস্ট তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছেন। গিল্ড মাস্টার বেশ চিন্তিত, কারণ এস র্যাঙ্ক পার্টি বিপদে পড়া মানে পুরো গিল্ড বড় সমস্যায় আছে। ক্রিস্টা জানায় যে তার দল মনস্টারদের দ্বারা ঘেরাও হয়ে আছে এবং যত দ্রুত সম্ভব তাদের সাহায্য করতে হবে। গিল্ড মাস্টার একটি জরুরি মিটিং ডাকেন এবং সমস্ত এ র্যাঙ্ক হান্টারদের ডেকে ৬৪তম ফ্লোরের রেস্কিউ মিশনের কথা জানান। অ্যালেকের রুমে ক্রিস্টা অনেকদিন পর তার সাথে দেখা করতে আসে। সে জিজ্ঞেস করে অ্যালেক কেন মিটিংয়ে আসেনি। অ্যালেক জানায় যে সে কোনো র্যাঙ্কড অ্যাডভেঞ্চারার নয়। এরপর ক্রিস্টা তার হিলিং ম্যাজিক ব্যবহার করে মুহূর্তেই অ্যালেককে সুস্থ করে দেয়। অ্যালেক অবাক হয়ে ভাবে যে তারা ক্রিস্টাকে নিয়ে এত দুশ্চিন্তা কেন করছিল, যেখানে সে নিজেই ম্যাজিকের মাধ্যমে নিজেকে ঠিক করে নিতে পারত। ঠিক তখন ইয়োরা এবং রেন ঘরে ঢোকে। রেন এই রেস্কিউ মিশনের জন্য খুব উত্তেজিত। ইয়োরা অ্যালেককে জানায় যে এই ডানজনটি বাকিগুলোর চেয়ে আলাদা, কারণ সেই ফ্লোরে কোনো ম্যাজিক ব্যবহার করা যায় না। সেখানে কেবল পোশান বা ঔষধি পানীয়র সাহায্য নিতে হয়। যেহেতু এস র্যাঙ্ক পার্টি পুরোপুরি হেরে গেছে, তাই তারা ক্রিস্টাকে একা সাহায্যের জন্য পাঠিয়েছে। অ্যালেক ক্রিস্টাকে জিজ্ঞেস করে সে সত্যি ডানজেনে যেতে চায় কিনা, কারণ তার কাছে তো শুধু হিলিং ম্যাজিক আছে। রেন তার হিলিং ম্যাজিকের ক্ষমতা নিয়ে মজা করতে শুরু করলে ক্রিস্টা তাকে কড়া কথা শোনায় এবং তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ইয়োরা তখন অ্যালেককে বলে যে সবটাই এখন তার উপর নির্ভর করছে। সে কি এই মিশনে যেতে চায়, কারণ সব থেকে কঠিন কাজ হলো সেই ফ্লোরের মেন বসকে হারানো। অ্যালেক এই মিশনের জন্য রাজি হয় এবং তারা অবিলম্বে ডানজেনের সামনে পৌঁছে যায়। রেন বলে যে আজ থেকেই তাদের দলের নতুন এক যাত্রা শুরু হলো। তারা ডনজনের মূল প্রবেশপথে পৌঁছায়, যেখানে কোনো হিলিং ম্যাজিক কাজ করে না। এর অর্থ হলো তাদের প্রতিটি হামলা থেকে বাঁচতে হবে এবং ওষুধি পানীয় ব্যবহার করতে হবে। তারা জানে ক্রিশার টিম ৬৪তম ফ্লোরে আটকা পড়েছে। সেখানে যাওয়ার আগে প্রতিটি লেভেল ক্লিয়ার করা এবং বসদের হারানো অনেক সময়ের ব্যাপার। রেন বুঝতে পারে এভাবে গেলে অনেক দেরি হয়ে যাবে। তখন ইয়োরা একটি ম্যাজিক্যাল ক্রিস্টাল বের করে যা ক্রিশা তাকে দিয়েছিল। এই ক্রিস্টালের সাহায্যে তারা কিছু লেভেল বাদ দিয়ে সরাসরি ৬৪তম ফ্লোরে পৌঁছে যেতে পারবে। অ্যালেক বুঝতে পারে এটি অত্যন্ত বিরল এবং গুরুত্বপূর্ণ একটি ম্যাজিক্যাল বস্তু। ক্রিশার সবাইকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে অন্য হান্টারদেরও এই ক্রিস্টাল দিয়েছে। ইয়োরা সবাইকে সাবধান করে যে ৬৪তম ফ্লোরের বস হলো এক ধরনের আনডেড। এর মানে হলো সেখানে ক্রিশার ম্যাজিক কোনো কাজে আসবে না এবং সে নিজেও একজন কমনারের মেজ মাত্র। অর্থাৎ এই লড়াইয়ে তারা সবাই পুরোপুরি অ্যালেকের উপর নির্ভরশীল। রেন বলে যে অ্যালেকের উচিত তার মানা যতটা সম্ভব বাঁচিয়ে রাখা। ছোটখাটো মনস্টারদের সে নিজেই খতম করবে, কারণ সে চায় না ড্যানজেন বসের সাথে লড়াইয়ের আগেই অ্যালেকের মানা শেষ হয়ে যাক। ক্রিশাও এতে একমত হয় এবং বলে যে এখন থেকে তাদের জীবন মরণ লড়াই শুরু হবে। বিষয়টি তাদের গুরুত্বের সাথে নেওয়া উচিত, কারণ এই মনস্টাররা একটি এস র্যাঙ্কের পার্টিকেও হারিয়ে দিয়েছে। এরপর রেন তার দলকে উৎসাহিত করে বলে যে তাদের লেজেন্ডারি পার্টির প্রথম মিশন এখন থেকে শুরু হলো। ইয়োরা তার ম্যাজিক্যাল ক্রিস্টাল বলটি বাতাসে ছুঁড়ে মারতেই তারা মুহূর্তের মধ্যে ডনজেনের ভেতরে টেলিপোর্ট হয়ে যায়। তারা নিজেদের একটি গুহার ভেতরে আবিষ্কার করে, যেখানে প্রচুর কঙ্কাল তলোয়ার ও ঢাল নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু রেন কাউকে ভয় পায় না। সে আক্রমণ করার জন্য তার বর্ষা বের করে নেয়। সে তার সামনে আসা প্রতিটি কঙ্কালকে খুব সহজেই গুড়িয়ে দিতে থাকে এবং বলে যে ৬৪তম লেভেলটি তার কাছে বেশ সহজই মনে হচ্ছে। বাকিরা শান্তভাবে দেখছিল যে কঙ্কালদের একটি বিশাল বাহিনী তাদের দিকে ভেয়ে আসছে। রেন নির্ভয়ে তাদের পিটিয়ে তছনছ করে দিচ্ছিল।
তবে ইয়োরা চিন্তিত হয়ে পড়ে, কারণ রেন তার সাপোর্ট ম্যাজিকের সীমানার বাইরে চলে যাচ্ছিল। তাই সে রেনের কাছে গিয়ে তাকে কিছুটা পিছিয়ে আসতে বলে। অ্যালেক তখন রেনকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কৃষা তাকে দুশ্চিন্তা করতে বারণ করে। সে জানায় যে রেনের কাছে একটি অত্যন্ত শক্তিশালী কালো বর্ষা আছে, যার ধার সবসময় বজায় থাকে। এমন বুদ্ধিহীন ছেলের জন্য এটিই সেরা অস্ত্র। অ্যালেক হাসতে হাসতে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই সে নিজের পেছনে অদ্ভুত কিছুর উপস্থিতি টের পায় এবং সাথে সাথে একটি লাইটনিং বোল্ট দিয়ে সেখানে হামলা করে। ধুলো সরে গেলে সেখানে কাউকে দেখা যায় না। কৃষা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে সে কি করছে। অ্যালেক বলে তার মনে হয়েছে পেছনে কেউ আছে, যদিও কৃষার মনে হয় এটি হয়তো তার মনের ভুল। কিন্তু জায়গাটি পরীক্ষা করার জন্য অ্যালেক যখন তার তলোয়ার বের করে বাতাসে চালায়, তখন অদৃশ্য কোনো শক্তি তার সেই হামলা আটকে দেয়। সেই শক্তিটি নিজেকে গ্রিম রিপার হিসেবে পরিচয় দেয়। রেন হাসতে হাসতে বলে যে অ্যালেককে সে যতটা বোকা ভেবেছিল সে ততটা নয়। রেন জানত কোনো অদৃশ্য শত্রু তাদের আশেপাশে আছে, কিন্তু সে তার সাথে লড়াই করার যোগ্য নয়। গ্রিম রিপার অ্যালেককে আক্রমণ করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যালেক সেই হামলা প্রতিহত করে রেনের দিকে লাফিয়ে যায়। অ্যালেক বুঝতে পারে যে রেন তার যোগ্যতার উপর পূর্ণ আত্মবিশ্বাস রাখে এবং একজন প্রকৃত বন্ধুর মতো ভরসা করে যে অ্যালেক তাকে পেছনের হামলা থেকে বাঁচিয়ে নেবে। অ্যালেক অনুভব করে যে গত অনেক বছরে সে এমন আত্মিক টান অনুভব করেনি। এই কথা ভেবে সে তলোয়ার নিয়ে বাতাসে লাফিয়ে ওঠে এবং এক কোপেই গ্রিম রিপারকে খতম করে দেয়। এরপর সে ইয়োরার দিকে ঘুরে জিজ্ঞেস করে সে কি এই বিষয়ে আগে থেকেই জানত। ইয়োরা না জানানোর জন্য সাথে সাথেই ক্ষমা চাইতে শুরু করে। ক্রেশা তখন অ্যালেককে বলে এই বিষয়ে রেনের সাথে কথা বলতে, কারণ এইসব ফন্দি রেনের মাথা থেকেই বের হয়েছিল। অ্যালেক রেনের দিকে তাকিয়ে হাসে এবং মনে মনে কথা দেয় যে এই উপকারের প্রতিদান সে একদিন অবশ্যই দেবে। রেন বলে যে তাদের আগে এই ড্যানজন থেকে বের হতে হবে। চার বন্ধু এখন সব শত্রুর সাথে লড়াই করার জন্য প্রস্তুত। অ্যালেক আর রেন কঙ্কাল বাহিনীর দিকে ঝাঁপিয়ে পড়ে তলোয়ার আর বর্ষা দিয়ে তাদের মারতে শুরু করে, আর ইয়োরা ম্যাজিকের সাহায্যে তাদের শক্তি বাড়িয়ে দেয়। রেন নিজের ভেতরে নতুন শক্তি অনুভব করে একের পর এক কঙ্কাল ধ্বংস করতে থাকে। ক্রেশা তার ধনুক দিয়ে রেনকে আড়াল থেকে আক্রমণকারীদের খতম করছিল এবং ইয়োরা তার ম্যাজিক্যাল লাঠি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল। তারা লক্ষ্য করে যে কঙ্কাল বাহিনী শেষ হচ্ছে না। তখন অ্যালেক সবাইকে তার পেছনে আসতে বলে। সে জানায় যে সে এক আঘাতেই সব কঙ্কাল খতম করে দেবে। তার সঙ্গীরা দ্রুত তার পেছনে চলে আসে। অ্যালেক একটি অত্যন্ত শক্তিশালী থান্ডারবোল্ট স্কিল ব্যবহার করে, যা পুরো এলাকাকে বিদ্যুতের ঝলকানিতে উড়িয়ে দেয় এবং সব হাড়গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিপদমুক্ত হওয়ার পর রেন অ্যালেককে জিজ্ঞেস করে যে সে কেন কেবল থান্ডারবোল্ট ম্যাজিক ব্যবহার করছে। একাডেমি জীবনে তো সে আরও অনেক ধরনের শক্তিশালী ম্যাজিক ব্যবহার করতে পারত। অ্যালেক বাহানা দিয়ে বলে যে থান্ডারবোল্ট স্পেল খুব দ্রুত কাস্ট করা যায়, সেই কারণেই সে এটি ব্যবহার করছে। রেন বুঝতে পারে যে অ্যালেক কিছু লুকাচ্ছে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে এই বিষয়টি নিয়ে সে এখন আর ঘাটাঘাটি করবে না, কারণ তাদের হাতে সময় খুব কম। ঠিক তখনই সামনের দিক থেকে একটি মনস্টারের গর্জনের শব্দ ভেসে আসে। সেটি শুনে তারা সবাই নিশ্চিত হয় যে এটি নিশ্চয়ই ড্যানজেনের বস। রেন লড়াইয়ের জন্য তৈরি হয় এবং ইয়োরার এনহ্যান্সমেন্ট ম্যাজিক ব্যবহারের পর সে প্রচণ্ড গতিতে সেই জায়গার দিকে ছুটতে শুরু করে। অ্যালেক এখানে রেন এবং ইয়োরার ম্যাজিকের দক্ষতা দেখে বেশ মুগ্ধ হয়। তারা গুহার বাইরে পৌঁছে দেখে যে রেন একটি পাহাড়ের চূড়ায় বসে আছে এবং নিচে একটি ছেলেকে লক্ষ্য করছে। সেই ছেলেটির পেছনে একটি বিশাল মনস্টার তাড়া করছে। অ্যালেক সাথে সাথে ছেলেটিকে বাঁচাতে চায়, কিন্তু রেন এই ব্যাপারে খুব একটা উৎসাহ দেখায় না। রেন জানায় যে ছেলেটি পালাচ্ছে তার নাম হলো লোকি, যে কিনা রেগ্রোমা পার্টির সবথেকে অদ্ভুত এক সদস্য। ক্রেশা জানায় যে লোকি আসলে একজন ধূর্ত সাপোর্ট ম্যাজিশিয়ান, কিন্তু অ্যালেক তা বিশ্বাস করতে পারে না, কারণ লোকি তখন ভয়ে চিৎকার করে পালাচ্ছিল। লোকি চিৎকার করে রেনকে তাকে বাঁচানোর জন্য বলে এবং হুমকি দেয় যে সে যদি আজ মারা যায় তবে ভূত হয়ে প্রতিদিন রেনকে ভয় দেখাবে। রেন তার এসব আজে বাজে কথায় একদমই কান দেয় না, কিন্তু লোকি যখন হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় এবং মনস্টারটি তাকে খেতে উদ্যত হয়, তখন অ্যালেক তাকে সাহায্য করতে এগিয়ে যেতে থাকে। ক্রেশা তাকে থামিয়ে দিয়ে বলে যে একটু অপেক্ষা করে দেখা উচিত, কারণ এটি হলো লোকির লড়াই করার স্টাইল। অ্যালেক দেখে যে মনস্টারটি লোকির দিকে এগিয়ে আসতেই হঠাৎ একটি ট্র্যাপ স্পেল সক্রিয় হয়ে যায় এবং মনস্টারটির বুকে লাভার মতো প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। অ্যালেক এটি দেখে অবাক হয়। ক্রেশা তাকে জানায় যে লোকি আসলে একজন খুব দক্ষ ক্রাফটিং ম্যাজিশিয়ান। মনস্টারটি আরও এক পা বাড়াতেই একে একে অনেকগুলো স্পেল সক্রিয় হয়ে যায় এবং আগুনের অনেকগুলো গোলা তার শরীরের এপার ওপার করে দেয়। লোকি তখন ঘুরে মনস্টারটির দিকে তাকিয়ে হাসতে থাকে এবং বলে যে কেবল কোনো বোকারাই এমন ফাঁদে পা দেয়। কিন্তু তার হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না যখন মনস্টারটি পাল্টা ম্যাজিক ব্লাস্ট দিয়ে লোকিকে খতম করার সিদ্ধান্ত নেয়। লোকি বুঝতে পারে যে সে মারা যেতে চলেছে, কিন্তু শেষ মুহূর্তে রেন তাকে বাঁচিয়ে নেয়। লোকি বিশ্বাসই করতে পারছিল না যে সে এখনও বেঁচে আছে। এদিকে অ্যালেক এবং বাকি মেয়েরা নিচে নেমে মনস্টারটির সাথে লড়ার সিদ্ধান্ত নেয়। মনস্টারটি অ্যালেকের ওপর হামলা করার চেষ্টা করলে ইয়োরা তার ম্যাজিক শিল্ড দিয়ে তাকে বাঁচিয়ে দেয়। অ্যালেক তখন থান্ডার স্পেল ব্যবহার করার কথা ভাবে, কিন্তু সে দেখে অবাক হয় যে মনস্টারটি নিজের অবস্থান পরিবর্তন করে লোকি আর রেনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যালেক চিৎকার করে তাদের সতর্ক করে এবং আরও একটি থান্ডারবোল্ট স্পেল দিয়ে মনস্টারটিকে আঘাত করে। ধুলো সরে গেলে সে বুঝতে পারে যে তার ম্যাজিকের শক্তি মনস্টারটিকে থামানোর জন্য যথেষ্ট ছিল না। রেন বুঝতে পারে মনস্টারটি তার খুব কাছে চলে এসেছে। সে তার প্রখর বুদ্ধি ব্যবহার করে মনস্টারটির দিকে দৌড়ে গিয়ে তার পায়ের নিচ দিয়ে বেরিয়ে আসে এবং ক্রেশাকে বলে লোকিকে ধরে নিতে, কিন্তু আমরা দেখি যে লোকি সরাসরি মাটিতে গিয়ে আছাড় খায়। ইয়োরা তখন ক্রেশাকে বলে লোকিকে এক পাশে নিয়ে যেতে। রেন নিজের পজিশন নিয়ে বর্ষা বের করে হামলার জন্য প্রস্তুত হয়, কিন্তু ইয়োরা তাকে থামতে বলে, কারণ সে চায় ক্রেশা আগে লোকিকে নিরাপদ জায়গায় নিয়ে যাক। এরপর ইয়োরা তার ম্যাজিকের মাধ্যমে রেনের শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। রেন মনস্টারটির আক্রমণ
পেরিয়ে বাতাসে লাফিয়ে ওঠে এবং তার বর্শা দিয়ে মনস্টারটির মুখে আঘাত করে, কিন্তু সে দেখে যে মনস্টারটির চামড়া অবিশ্বাস্য রকমের শক্ত। এতে মনস্টারটি ক্ষিপ্ত হয়ে রেনকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয়। ইয়োরা দ্রুত আহত রেনের কাছে যায়। মনস্টারটি যখন রেনকে শেষ করে দিতে যাচ্ছিল, ইয়োরা তার শির দিয়ে সেই হামলা আটকে দেয় এবং রেনকে সুস্থ হওয়ার সময় দেয়। অন্যদিকে অ্যালেক তখন কিছু স্পেল পড়া শুরু করে এবং মনস্টারটির উপর অনেকগুলো ম্যাজিক্যাল সার্কেল তৈরি করে ফেলে। লোকি লক্ষ্য করে যে 3টি ম্যাজিক্যাল সার্কেল একসাথে তৈরি করা অত্যন্ত কঠিন কাজ, আর অ্যালেক এতগুলো সার্কেল একসাথে বানাচ্ছে মানে সে অবিশ্বাস্য রকমের শক্তিশালী। ক্রেশা জানায় যে অ্যালেক চাইলে এর থেকেও বেশি সার্কেল তৈরি করতে পারে, যা শুনে লোকি অবাক হয়ে যায়। ঠিক তখনই অ্যালেক এক নিমেষে অনেকগুলো ম্যাজিক সার্কেল তৈরি করে ফেলে। মনস্টারটি তাকে আক্রমণ করতে এগিয়ে এলে রেন ক্ষিপ্রগতিতে মনস্টারটির শরীরের উপর লাফিয়ে পড়ে এবং নিজের বর্শা দিয়ে তার লেজ আটকে দেয়, যাতে অ্যালেক তার ম্যাজিকের প্রস্তুতি শেষ করার সময় পায়। অ্যালেকের স্পেল পূর্ণ হতেই রেন মনস্টারটির উপর থেকে সরে যায় এবং অ্যালেক থান্ডারবোল্ট ম্যাজিক দিয়ে প্রচণ্ড এক বিস্ফোরণ ঘটায়। এতে মনস্টারটি ওই এক জায়গাতেই আটকে গিয়ে বিদ্যুতের তীব্র ঝটকা খেতে শুরু করে, কিন্তু অ্যালেক যখন তাকে শেষ আঘাত করতে যায়, মনস্টারটি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয় এবং পাল্টা ম্যাজিক ব্লাস্ট চার্জ করতে শুরু করে। ক্রেশা তার ম্যাজিকের সাহায্যে মনস্টারটিকে সাময়িকভাবে থামিয়ে দেয় এবং ইয়োরা একটি শক্তিশালী স্পেল কাস্ট করে, যা থেকে অনেকগুলো চেন বা শিকল বেরিয়ে মনস্টারটিকে শক্ত করে বেঁধে ফেলে। অ্যালেক যখন মনস্টারটিকে খতম করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেয়, তখন তারা দেখে অবাক হয় যে মনস্টারটি এখনও নড়াচড়া করছে এবং আবারও ম্যাজিক ব্লাস্ট দিয়ে তাদের উপর হামলা করার চেষ্টা করছে। কিন্তু অ্যালেক ভয় না পেয়ে অটল হয়ে দাঁড়িয়ে থাকে। সে এমন একটি ম্যাজিক ব্যবহার করতে যাচ্ছে যা এই পৃথিবীতে কেবল 2জন মানুষ জানে, একজন তার গুরু এলডাস এবং দ্বিতীয়জন সে নিজে। মনস্টারটি যখন তার ম্যাজিক ব্লাস্ট অ্যালেকের দিকে ছুড়ে দেয়, অ্যালেক তার রিফ্লেকশন ম্যাজিক ব্যবহার করে সেই হামলার শক্তি বহুগুণ বাড়িয়ে উল্টো মনস্টারটির দিকেই ফিরিয়ে দেয়। তবে মনস্টারটির চামড়া এতই মোটা ছিল যে সেই হামলা থেকেও বেঁচে যায়। মনস্টারটি আবারও ম্যাজিকের প্রস্তুতি নিতে শুরু করলে এবার অ্যালেক রিফ্লেকশন ম্যাজিকের সাথে সাথে আরও অনেকগুলো ম্যাজিক সার্কেল তৈরি করে ফেলে, যা মনস্টারটিকে খুব বাজেভাবে পুড়িয়ে দেয়। এরপর রেন মনস্টারটির মাথা কেটে ফেলে লড়াইয়ের সমাপ্তি ঘটায়। তারা সবাই এই জয় উদযাপন করতে শুরু করলে লোকি সেখানে এসে অ্যালেককে ধন্যবাদ জানায়। সে বলে যে সে জানে অ্যালেক একজন কোর্ট ম্যাজিশিয়ান। অ্যালেক তাকে জানায় যে সে সেই চাকরি ছেড়ে দিয়েছে। লোকি বলে এটি রাজপুত্র এবং তার দলের জন্য একটি বিশাল বড় ক্ষতি। এরপর লোকি তাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে জানায় যে তারা যে মনস্টারটিকে হারিয়েছে সেটি আসলে এই ডানজেনের মূল বস নয়, বরং বসের এক অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, যা তাদের তাড়া করতে গিয়ে এখানে মারা পড়েছে। এটি শুনে অ্যালেক এবং তার দল স্তব্ধ হয়ে যায়। তারা ভাবতে থাকে যে সহযোগীর শক্তি যদি এমন হয়, তবে মূল বস কতটা শক্তিশালী হতে পারে। লোকি জানায় যে ডানজেন বস আসলে একজন নেক্রোম্যান্সার, যে একটি ব্ল্যাক নাইট আর্মার পরে ঘুরে বেড়ায়। তার উপর শারীরিক আক্রমণের কোনো বিশেষ প্রভাব পড়ে না। এরপর লোকি অ্যালেকের দিকে একটি ম্যাজিকের কাঠি বাড়িয়ে দেয়। অ্যালেক সেটি দেখেই চিনে ফেলে। লোকি বলে এটি একটি এনশিয়েন্ট আর্টিফ্যাক্ট, যা অ্যালেকের হাতে আসতেই একটি তলোয়ারের রূপ নেয়। রেন এই বিষয়ে খুব একটা আশ্বস্ত হতে পারে না। সে ভাবে লোকি কেন তাকে এত দামি জিনিস দেবে। লোকি হাসতে হাসতে বলে যে সে অ্যালেককে টোপ হিসাবে ব্যবহার করবে। লোকির পরিকল্পনা হলো অ্যালেককে দেখতে একজন দুর্বল মেজ মনে হয়, তাই তাকে যদি সামনে রাখা হয় তবে বস তাকে সহজ লক্ষ্য মনে করে নিজে থেকেই সামনে চলে আসবে, আর সেই সুযোগে তারা সবাই মিলে ড্যানজন বসকে হারিয়ে দেবে। অন্যদিকে ডনজেনের অন্য এক অংশে রাজপুত্র এবং তার সঙ্গীদের দেখা যায়। অ্যালেক এবং তার দল যখন নিজেদের চেয়েও শক্তিশালী মনস্টারদের খতম করছে, রাজপুত্র এবং তার দল তখন কমনার মনস্টারদের দেখেই হিমশিম হাতছে। তারা বিশাল বিশাল ক্যাটারপিলার মনস্টারের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছে। রাজপুত্র বিভ্রান্ত হয়ে পড়ে যে কয়েক মাস আগেও সে এই মনস্টারদের খুব সহজে হারিয়ে দিত, কিন্তু এখন তাদের হারানো অসম্ভব মনে হচ্ছে। সে তার মেজকে আক্রমণাত্মক ম্যাজিক ব্যবহার করতে বললে সে ভয়ে কাঁদতে শুরু করে। এতে রাজপুত্রের মেজাজ বিগড়ে যায় এবং সে নিজেই মনস্টারদের সাথে লড়ার সিদ্ধান্ত নেয়। রাজপুত্র গর্জন করে বলে যে সে এক আঘাতেই মনস্টারগুলোকে শেষ করে দেবে, কিন্তু সে যখন আঘাত করে তখন দেখে তার তলোয়ার মনস্টারটির শক্ত চামড়া ভেদ করতেই পারছে না। এতে রাজপুত্র প্রচণ্ড ভয় পেয়ে যায়। মনস্টারটি কোনো সময় নষ্ট না করে তাকে এক থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়। রাজপুত্রের সঙ্গীরা দ্রুত তাকে সেখান থেকে তুলে নিয়ে পালাতে থাকে। রাজপুত্র ভাবতে থাকে যে কোনো কিছুই ঠিকঠাক চলছে না। তার নিজের শরীর খুব ভারী মনে হচ্ছে এবং তার গতিও আগের মতো নেই। এমনকি নিজের তলোয়ারটিও সে ঠিকমতো চালাতে পারছে না। হঠাৎ সে উপলব্ধি করে যে এই সব সমস্যার শুরু তখন থেকেই হয়েছে
যখন সে অ্যালেককে দল থেকে বের করে দিয়েছে। সে মনে করার চেষ্টা করে যে অ্যালেক একজন অকমনার কোর্ট ম্যাজিশিয়ান ছিল। সে তার সাপোর্ট ম্যাজিককে এত নিখুঁত এবং কার্যকরভাবে ব্যবহার করত যে রাজপুত্র ও তার দলের মনে হতো তারা নিজেরা অনেক শক্তিশালী। আসলে বাস্তবতা ছিল এই যে অ্যালেক তার ম্যাজিকের মাধ্যমে দলের সবার ক্ষমতা বাড়িয়ে দিত, কিন্তু রাজপুত্র এই সত্যটি মেনে নিতে চায় না। সে উল্টো ভাবতে শুরু করে যে দল থেকে বের করে দেওয়ার পর হয়তো অ্যালেক তাদের ওপর কোনো অভিশাপের ম্যাজিক প্রয়োগ করেছে। প্রাসাদে ফিরে রাজপুত্র তার ব্যক্তিগত মেজ ভগনকে ডেকে পাঠায় এবং তাকে পরীক্ষা করতে বলে যে সে কোনো অভিশাপের জালে বন্দী কিনা। ভগন তাকে ভালোভাবে পরীক্ষা করে জানায় যে তার ওপর কোনো অভিশাপের ম্যাজিক নেই। রাজপুত্র এটি বিশ্বাস করতে পারে না। সে ভগনকে আবারও পরীক্ষা করতে বলে, কারণ সে এখন লেভেল 30-এর মনস্টারদেরও হারাতে পারছে না, অথচ আগে তারা 40তম ফ্লোর পর্যন্ত ক্লিয়ার করেছিল। ভগন কিছুটা চিন্তা করে বলে যে এর আসল কারণ হলো এখন তাদের দলে কোনো সাপোর্ট ম্যাজিক নেই। কথা রাজপুত্রের অহংকারে আঘাত করে। সে রেগে গিয়ে বলে যে তার কোনো সাপোর্ট ম্যাজিকের প্রয়োজন নেই, কারণ এই ম্যাজিকগুলো একদম অকেজো এবং যারা দুর্বল তারাই কেবল এগুলো ব্যবহার করে। ভগন মনে মনে ভাবে যে এই রাজপুত্রটি আসলে আস্ত একটা গাধা যে ম্যাজিক সম্পর্কে কিছুই জানে না। তবে সে নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে জিজ্ঞেস করে যে অ্যালেক কি তাদের আগে সতর্ক করেনি যে 30তম ফ্লোরে ম্যাজিক কাজ না করা বলে সেখানে লড়াই করা কঠিন হতে পারে। রাজপুত্র তাচ্ছিল্য করে বলে যে অ্যালেক একজন কমনার মানুষ ছিল এবং সে এসবের কিছুই জানে না। ভগন এটি বিশ্বাস করতে চায় না। সে জানে অ্যালেক এমন এক কিংবদন্তি দলের সদস্য ছিল যারা সব রেকর্ড ভেঙেছিল এবং গ্র্যাজুয়েশনের সময় 68তম ফ্লোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাজপুত্র হেসে উড়িয়ে দেয় এবং বলে যে এগুলো সব অ্যালেকের নিজের ছড়ানো গুজব। ভগন বুঝতে পারে এই গাধার সাথে কথা বলে সময় নষ্ট করা অর্থহীন। ঠিক তখন একজন লোক এসে জানায় যে রাজপুত্রকে রাজসভায় তলব করা হয়েছে, কারণ রাজা নিজে অ্যালেক সংক্রান্ত বিষয়ে কথা বলতে চান। রাজপুত্র ভগনকে নিয়ে সভায় উপস্থিত হয় এবং রাজাকে সিংহাসনে বসা দেখতে পায়। রাজা জিজ্ঞেস করেন সে কি কোর্ট ম্যাজিশিয়ান এলডাসকে চেনে। রাজপুত্র তার সম্পর্কে কিছুই জানত না, কারণ তখন সে খুব ছোট ছিল। রাজা জানান যে অনেক আগে এলডাস নামে একজন নোবেল ব্যক্তি কোর্ট ম্যাজিশিয়ান হবার জন্য এসেছিলেন। তার পরিবার খুব প্রভাবশালী হওয়ায় তাকে সহজেই নির্বাচিত করা হয়েছিল, কিন্তু এলডাস অন্যদের চেয়ে আলাদা ছিলেন। তিনি সবসময় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতেন এবং রাজত্ব পরিচালনার ধরন পরিবর্তনের কথা বলতেন। এতে রাজা ক্ষিপ্ত হয়ে তাকে বহিষ্কার করেছিলেন এবং তার সব উপাধি কেড়ে নিয়েছিলেন। শুনে রাজপুত্র একটু হাসে এবং বলে যে সেই মেজ নিশ্চয়ই বোকা ছিল, কিন্তু তার বাবা তাকে বিষণ্ণ দৃষ্টিতে দেখেন। তিনি বলেন যে এলডাস আসলে অকমনার ছিলেন। তিনি ম্যাজিক একাডেমিতে একজন অকমনার মানুষ হিসেবে ভর্তি হয়েছিলেন এবং প্রতিটি ক্লাসে এস গ্রেড পেয়ে টপার হয়েছিলেন, যার ফলে রাজা মুগ্ধ হয়ে তার পরিশ্রম এবং দক্ষতাকে সম্মান জানিয়ে আবারও তাকে কোর্ট ম্যাজিশিয়ান হবার প্রস্তাব দিয়েছিলেন। রাজা স্মৃতিচারণ করেন যে এলডাস তাকে বোঝাতেন কিভাবে কমনার মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত, কারণ তাদের অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে। এমনকি একজন কমনার মানুষ রাজার প্রাণও বাঁচিয়েছিল, কিন্তু রাজা তখন তার কথা শোনেননি এবং একদিন এলডাস নীরবে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। রাজপুত্র বুঝতে পারে না তার বাবা তাকে এসব কেন বলছেন। অবশেষে রাজা আসল কথায় আসেন। রাজা বলেন যে এখন তাদের রাজ্যের কাজ করার পদ্ধতি পরিবর্তন করতে হবে। তাদের আরও অনেক কমনার মানুষের প্রয়োজন যাদের অ্যালেকের মতো প্রতিভা আছে। রাজপুত্র নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সে বলে যে অ্যালেক একদম অকেজো। তখন রাজা তাকে অ্যালেকের ফেলে যাওয়া ছেঁড়া কিছু নোট দেখায়, যেখানে অ্যালেক 30তম ফ্লোরের ম্যাপ এবং মনস্টারদের সম্পর্কে বিস্তারিত লিখে রেখেছে এবং কিভাবে সেই ডনজন ক্লিয়ার করতে হবে তার উপায়ও বাতলে দিয়েছে। রাজা বলেন যে যে ব্যক্তি 30তম ফ্লোর অনেকবার ক্লিয়ার করেছে কেবলমাত্র সেই এই নোটগুলোতে বিভিন্ন উপায়ে ফ্লোরটি ক্লিয়ার করার কৌশল লিখতে পারে। এটি শুনে রাজপুত্র অবাক হয়ে যায় এবং তার বাবাকে বলে যে সে একজন অকমনার মানুষের সাহায্য চাইতে পারবে না, কারণ এটি তার বংশমর্যাদা এবং শিক্ষার বিরুদ্ধে। এই মুহূর্তে রাজা কিছুটা লজ্জিত বোধ করেন। তিনি বলেন যে অতীতে তার অনেক চিন্তাধারা এবং নিয়ম ভুল ছিল, কিন্তু এখন থেকে তিনি সেই ভুলগুলো একে একে সংশোধন করবেন এবং আজ থেকে মানুষের গুরুত্ব তাদের পদমর্যাদা বা বংশের উপর নয়, বরং তাদের দক্ষতা ও শক্তির উপর নির্ভর করবে। এটি শুনে রাজপুত্র শরীর খারাপের অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মূল ডনজনে লোকি এখনও সবাইকে বুঝিয়ে বলছে কিভাবে তারা ফাইনাল বসকে হারাতে পারবে। সে অ্যালেককে বলে যে তাকে লোকির দেওয়া তলোয়ারটি ব্যবহার করতে হবে।
হবে, কোনো ম্যাজিক্যাল আক্রমণ করা যাবে না। অ্যালেক এখনও পরিকল্পনাটি ঠিকমতো বুঝতে পারে না। সে বলে যে লোকি নিজেই বলেছিল এই মনস্টারটির উপর শারীরিক আক্রমণের কোনো প্রভাব পড়বে না। তবে রেন লোকির পরিকল্পনা ধরে ফেলে। লোকি চায় মনস্টারটি যেন মনে করে অ্যালেক একজন তলোয়ারবাজ, কোনো মেজ নয়। এতে মনস্টারটি অ্যালেককে বড় কোনো বিপদ মনে করবে না। কৃষা বুঝতে পারে না তারা এত পরিকল্পনা কেন করছে, কারণ মনস্টারটি এত কিছু ভাববে না। সে তার সামনে যা পাবে তাতেই আক্রমণ করবে। তখন লোকি তাদের জানায় যে এই মনস্টারটি বেশ বুদ্ধিমান এবং সে তার পরবর্তী চাল আগে থেকেই পরিকল্পনা করতে পারে। এছাড়া এই মনস্টারটি নিজেও একজন তলোয়ারবাজ, যা শুনে অ্যালেক অবাক হওয়ার পাশাপাশি বেশ উৎসুক হয়ে ওঠে, কারণ সে নিজেও এমন একটি মনস্টারের মোকাবিলা করতে চায়। অবশেষে তারা এই পরিকল্পনায় রাজি হয়। বসের রুম এখনও বেশ দূরে, যার মানে সেখানে পৌঁছাতে অনেক সময় লাগবে। কিন্তু লোকির কাছে একটি বুদ্ধি আছে, তারা সরাসরি সেখানে টেলিপোর্ট হয়ে যাবে। এটি শুনেই ইয়োরা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ টেলিপোর্টেশন ম্যাজিক একটি টপ সিক্রেট এবং এটি কেবল দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাই ব্যবহার করতে পারেন। তবে রেন জানে লোকির মতো চতুর লোক এই ম্যাজিক নিশ্চয়ই চুরি করতে পেরেছে। লোকি সাথে সাথে মাটিতে একটি ম্যাজিক সার্কেল তৈরি করতে শুরু করে। অ্যালেক ইয়োরার সাথে আলোচনা করে যে যদি কেউ এই ম্যাজিকের কথা জেনে যায় তবে তারা সব দোষ লোকির উপর কিভাবে চাপাবে। অ্যালেকের মনে সংশয় জাগে যে সেই লোকিকে বিশ্বাস করতে পারে কিনা। ইয়োরা বলে যে সে এমনিতে বিশ্বাসের যোগ্য না হলেও এই কাজে তাকে বিশ্বাস করা যায়, কারণ 2 বছর আগে লোকি একটি হাই র্যাঙ্ক ডঞ্জনে রেইড দিয়েছিল এবং নিজের কোনো সঙ্গীকে না হারিয়েই সেটি ক্লিয়ার করেছিল। অ্যালেক এটি জেনে অবাক হয়। ইয়োরা আরও জানায় যে লোকির গ্রুপের লিডারকে সবাই খুব ভালো মানুষ হিসাবেই চেনে, তাই লোকির উপর কিছুটা ভরসা করা যায়। এটি শুনে অ্যালেক খুশি হয়। ম্যাজিক সার্কেল সম্পূর্ণ হওয়ার পর তারা সবাই তার উপর দাঁড়ায় এবং সার্কেলটি উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। ইয়োরা অবাক হয় যে লোকি সত্যিই টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করতে পারে। লোকি সবাইকে সতর্ক থাকতে বলে, কারণ তারা সরাসরি বসের আস্তানায় গিয়েই পড়বে। তারা সবাই রেনের উপর গিয়ে পড়ে এবং লক্ষ্য করে যে তাদের সামনে অরা বা তেজস্বী শক্তিতে ঘেরা এক নাইট দাঁড়িয়ে আছে। একটি অ্যাডভেঞ্চারার দল সেই নাইটের সাথে লড়ছিল। সেই দলের মেজ তাদের পালিয়ে যেতে বলে এবং জানায় যে তাদের কোনো উচ্চ স্তরের মেজকে এখানে নিয়ে আসতে হবে যদি তারা বেঁচে ফিরতে চায়। একটি মেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় আর বাকি ফাইটাররা নাইটের উপর হামলা করে। মেজটি নাইটের উপর ফায়ার ম্যাজিক দিয়ে বিস্ফোরণ ঘটায়, কিন্তু নাইটের বর্মে একটি আঁচড়ও পড়ে না। এতে তারা বুঝতে পারে যে তারা নাইটের মোকাবিলা করতে পারবে না। কিন্তু তারা কিছু করার আগেই রেন প্রচণ্ড গতিতে নাইটের দিকে দৌড়ে যায় এবং তার বর্ষা দিয়ে আক্রমণ করে। নাইট সেই আক্রমণ ঠেকিয়ে রেনকে পেছনে ঠেলে দেয়। রেন এটি দেখে খুব উত্তেজিত হয়, কারণ মনস্টারটি সত্যি অনেক শক্তিশালী। অ্যালেক পেছন থেকে আক্রমণের চেষ্টা করলে নাইট লাফিয়ে সেটি এড়িয়ে যায় এবং দ্রুত তাদের কাছে এসে অবিরাম আক্রমণ শুরু করে। এদিকে কৃষা আর লোকি বাকি 2 অ্যাডভেঞ্চারারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। 2 জন নতুন অ্যাডভেঞ্চারার আক্রমণ করা সত্ত্বেও ফ্লোর বস কোনো দুর্বলতা দেখায় না এবং পাল্টা হামলা চালিয়ে তাদের পিছিয়ে দেয়। ঠিক তখনই রেনের মাথায় একটি বুদ্ধি খেলে যায়। সে দৌড়ে গিয়ে তার বর্ষা দিয়ে বসের উপর ঝাঁপিয়ে পড়ে। রেন যেমনটা ভেবেছিল, বস সেই আক্রমণ এড়াতে বাতাসে লাফিয়ে ওঠে আর সেই সুযোগে রেন বর্ষা দিয়ে বসের পোশাক আটকে ফেলে। এতে অ্যালেক আক্রমণের মোক্ষম সুযোগ পেয়ে যায় এবং এক কোপেই নাইটের মাথা ধর থেকে আলাদা করে দেয়। নাইটটি মাটিতে পড়ে গেলে তারা ভেবেছিল লড়াই শেষ, কিন্তু তখনই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। নাইটটি নিজেকে পুনর্গঠিত করে মাথা ছাড়াই উঠে দাঁড়ায় এবং অ্যালেকের দলের দিকে এগিয়ে আসতে থাকে। অ্যালেক বুঝতে পারে এই মনস্টারকে হারানো অসম্ভব কঠিন হতে যাচ্ছে। নাইটটি প্রচণ্ড গতিতে আক্রমণ করলে অ্যালেক কোনোমতে তা প্রতিহত করে, নয়তো সে ওখানেই মারা যেত। ইয়োরা তখন তার ম্যাজিকের সাহায্যে রেনের শক্তি বাড়িয়ে দেয় এবং রেন নাইটটিকে কিছুটা পিছিয়ে দিতে সক্ষম হয়। তাদের মনে হচ্ছিল লড়াই হয়তো এবার শেষ হবে, কিন্তু নাইটটি তার কাটামাখা কুড়িয়ে নিয়ে আবার শরীরে লাগিয়ে নেয় এবং আগের মতোই তেজস্বী শক্তিতে ভরে ওঠে। সে আবারও অ্যালেককে আক্রমণ করে। অ্যালেক তা ঠেকিয়ে দিলেও নাইটের গায়ের জোরে সে ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ে। সৌভাগ্যবশত ইয়োরা তার শিল্ড দিয়ে অ্যালেককে বড় আঘাত থেকে বাঁচিয়ে নেয়। অ্যালেক দ্রুত একটি হিলিং পোশন খেয়ে নেয় এবং রেনকে বলে একটু সময় দিতে, যাতে সে নিজেকে সুস্থ করে নিতে পারে। এরপর তারা 2 জনে মিলে আবার লড়াই শুরু করে আর লোকি তার মাস্টার প্ল্যান তৈরিতে মন দেয়। অবশেষে সেই মুহূর্ত আসে যখন লোকি এই যুদ্ধে প্রবেশ করে। পুরো এরিনা বেগুনি রঙের এক ম্যাজিক্যাল আভায় উজ্জ্বল হয়ে ওঠে। এটি দেখে নাইট ঘাবড়ে যায়, কারণ সে বুঝতে পারে লোকি একজন উচ্চ পর্যায়ের মেজ আর তাকে খতম করার এটাই একমাত্র উপায়। ফ্লোর বস দ্রুত লোকির দিকে ধেয়ে আসে এবং অ্যালেক কিছু করার আগেই নাইটের তলোয়ার লোকির বুক এফোর করে দেয়। লোকির রক্তাক্ত দেহ মাটিতে পড়ে যেতে থাকে, কিন্তু পরক্ষণেই বোঝা যায় এটি ছিল লোকির একটি সুনিপুণ চাল। সেখানে আসলে লোকির একটি ইলিউশন বা মায়াভ্রম ছিল। সে মনস্টারটিকে ঠিক সেই জায়গাতে আটকে ফেলে যেখানে সে চেয়েছিল এবং বরফের ম্যাজিকের সাহায্যে তার পা জমিয়ে দেয়। রেন দ্রুত টেলিপোর্টেশন ম্যাজিক ট্র্যাপের সাহায্যে সরাসরি মনস্টারের পেছনে পৌঁছে বর্ষা দিয়ে আক্রমণ করে। অন্য মেয়েটিও তাদের সাহায্য করতে লড়াইয়ে যোগ দেয়। নাইটটি তার আক্রমণ এড়াতে গিয়ে আরেকটি ফাঁদে আটকে পড়ে, যা তাকে প্রচণ্ড ক্ষিপ্ত করে তোলে। সে মাকড়সার মতো দেয়াল বেয়ে উঠতে শুরু করে যাতে সে মেজকে খতম করতে পারে, কিন্তু সেখানেও লোকি আরও ট্র্যাপ পেতে রেখেছে। বুঝতে পেরে নাইট সরাসরি কৃষার ওপর হামলা করার সিদ্ধান্ত নেয়। লোকি মাঝপথে এসে তার ম্যাজিক ব্লেড দিয়ে তাকে আটকে দেয়। ইয়োরা তার রিইনফোর্সমেন্ট ম্যাজিক ব্যবহার করে নাইটকে অনেকগুলো শিকল দিয়ে বেঁধে ফেলে। লোকি কোনো ফাইটার না হলেও ইয়োরার স্পেল সম্পন্ন হওয়া পর্যন্ত নাইটকে ঠেকিয়ে রাখে। শিকলে বন্দী হয়ে নাইট ওপর থেকে নিচে পড়ে যেতে থাকে। লোকি অ্যালেককে চিৎকার করে বলে তার সর্বশক্তি দিয়ে এটিকে শেষ করতে। অ্যালেক দেরি না করে নাইটের উপর একের পর এক অনেকগুলো ম্যাজিক সার্কেল তৈরি
তৈরি করে। সেখানে উপস্থিত অন্য মেয়েটি এটি দেখে হতবম্ব হয়ে যায়, কারণ সে আগে কখনো কাউকে 5টির বেশি ম্যাজিক সার্কেল তৈরি করতে দেখেনি। লোকি খেয়াল করে যে অ্যালেকের মানা বা ম্যাজিক্যাল শক্তি প্রায় শেষ হয়ে এসেছে। অ্যালেক খুব কষ্টে নিজেকে সামলে আরও ম্যাজিক সার্কেল তৈরি করে এবং ক্লান্তিতে হাঁটু গেড়ে বসে পড়ে। রেন ভয় পেয়ে গেলেও অ্যালেক আবার উঠে দাঁড়ায় এবং এক আঘাতেই নাইটকে শেষ করতে চায়। নাইটের চারপাশে অসংখ্য ম্যাজিক সার্কেল তৈরি করার পর অ্যালেক তার থান্ডারবোল্ট ম্যাজিক ব্যবহার করে। পুরো এলাকা বিদ্যুতের তীব্র ঝলকানিতে ভরে ওঠে এবং ফ্লোর বস যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কিন্তু এই শক্তিশালী আক্রমণও তাকে পুরোপুরি হারানোর জন্য যথেষ্ট ছিল না। নাইট সেই শিকলগুলো ছিঁড়ে ফেলে আবারও তাদের দিকে এগিয়ে আসতে থাকে। রেন অবাক হয়ে ভাবে এত বড় আক্রমণের পরেও একটা নাইট কিভাবে নড়াচড়া করতে পারে। ইয়োরা বুঝতে পারে তাদের দ্রুত কিছু করতে হবে, কারণ সে তার সিলিং ম্যাজিক আর বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। অ্যালেক বুঝতে পারে যে ইয়োরা তার সহ্য ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে এবং সে যে কোনো মুহূর্তে ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলবে। তাই অ্যালেক নিজের ম্যাজিক্যাল সীমাবদ্ধতাকে ছাপিয়ে শক্তির মাত্রা বাড়াতে শুরু করে, যদিও শুরুতে সে ব্যর্থ হয়। লোকি দূর থেকে সব লক্ষ্য করছিল এবং ভাবছিল যে অ্যালেক আজ একদিনেই দ্বিতীয়বার এত বড় ম্যাজিক্যাল আক্রমণ করছে, যা কোনো কোমনার মানুষকে কোমায় পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অ্যালেকের শরীরের অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও সে হার মানতে রাজি ছিল না। অ্যালেক ভাবতে থাকে যে তার ভুলের কারণে আজ তার বন্ধুরা মরতে বসেছে। সে মনে করে কিভাবে তাকে অপদস্থ করে কোর্ট ম্যাজিশিয়ানের পদ থেকে বের করে দেওয়া হয়েছিল এবং কিভাবে সে তার পুরনো বন্ধুদেরও ফিরিয়ে দিয়েছিল। কিন্তু ইয়োরা তাকে নতুন আশা দিয়ে তাদের গ্রুপে যুক্ত করেছিল। রেন এবং কৃষাও তাকে পেয়ে খুব খুশি ছিল। সে নিজেকে বলে, তারা যখন আমাকে এত বিশ্বাস করে তখন আমি তাদের বিশ্বাস ভাঙতে পারি না। স্মৃতি থেকে শক্তি সঞ্চয় করে অ্যালেক নিজের ম্যাজিকের লাঠিটি ঘোরাল এবং সমস্ত ছোট ছোট ম্যাজিক সার্কেলকে একত্রিত করে একটি বিশাল সার্কেলে রূপান্তর করে। সেই সার্কেল থেকে সে এক প্রচণ্ড শক্তিশালী লাইটিং ড্র্যাগন সামন করে বা আহ্বান করে। তার এই অভাবনীয় শক্তি দেখে লোকি ও বাকি সবাই স্তব্ধ হয়ে যায়। নাইটটিও বুঝতে পারে যে সে বড় বিপদে পড়েছে। সে তার সবটুকু শক্তি দিয়ে ইয়োরার ম্যাজিক্যাল শিকলগুলো ভেঙে ফেলে এবং ইয়োরাকে শেষ করতে তেড়ে যায়। কিন্তু অ্যালেক এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। সে তার লাইটিং ড্রাগনকে সরাসরি নাইটের উপর ছেড়ে দেয়। নাইটটি তার তলোয়ার দিয়ে সেই আক্রমণ আটকানোর চেষ্টা করলেও অ্যালেকের ম্যাজিক এতই শক্তিশালী ছিল যে তা মুহূর্তেই নাইটকে ভস্মীভূত করে ছাইয়ে পরিণত করে। লড়াই শেষে চরম ক্লান্তিতে অ্যালেক মাটিতে লুটিয়ে পড়ে, তবে সে মনে মনে খুশি যে তার সব বন্ধু এখন নিরাপদ এবং কেউ মারাত্মকভাবে আহত হয়নি। ইয়োরা অ্যালেকের কাছে এসে সবার প্রাণ বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। এটি শুনে অ্যালেক কিছুটা শক্তি ফিরে পায় এবং উঠে বসে ইয়োরার খোঁজ নেয়। রেইন এবং কৃষাও সেখানে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। রেইন লক্ষ্য করে যে অ্যালেক এখনও তার মনের কিছু কষ্ট লুকিয়ে রাখছে। সে বলে, আমরা সবাই এখন এক দলের সদস্য এবং বন্ধু, তুমি আমাদের কাছে মনের কথা খুলে বলতে পারো। রেইন মনে করিয়ে দেয় যে অ্যালেক আগে খুব হাসি খুশি ছিল, কিন্তু দল থেকে বের হওয়ার পর থেকে সে বিষণ্ণ হয়ে পড়েছে। রেইনের কথায় অ্যালেক আবেগপ্রবণ হয়ে পড়ে এবং উপলব্ধি করে যে পৃথিবীতে তার কিছু সত্যিকারের বন্ধু আছে। সে কথা দেয় যে এখন থেকে সে তাদের কাছে কিছু লুকোবে না। ঠিক তখন লোকি এসে দাবি করে যে সেই এই যুদ্ধের আসল হিরো এবং এই জয়ের খুশিতে মেয়েদের উচিত তার সাথে ডেটে যাওয়া। এটি শুনে কৃষা ও ইয়োরা তাকে আচ্ছা করে পিটুনি দেয়। তখনই সোনালী চুলের এক এলফ এসে অ্যালেকের সামনে মাথা নত করে তাদের প্রাণ বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সে নিজের পরিচয় দেয় ওয়েল হিসেবে, যে হলো গিল্ডের সেরা এস র্যাঙ্ক পার্টি রিক্রোমার লিডার। ঠিক সেই মুহূর্তে বেল নামের একটি মেয়ে দৌড়ে এসে অ্যালেককে কিস করে দেয় এবং তাকে একা ড্যানজেন কোয়েস্টে যাওয়ার প্রস্তাব দেয়। এটি শুনে ইয়োরা ভীষণ অবাক এবং বিরক্ত হয়। সে সাফ জানিয়ে দেয় যে অ্যালেক তাদের পার্টির সদস্য এবং সে শুধু তাদের সাথেই ড্যানজেনে যাবে। লোকি জানায় যে সে তার অ্যাডভেঞ্চার জীবনে অনেক মেজ দেখেছে, কিন্তু একসাথে এতগুলো স্পেল ব্যবহার করতে কাউকে দেখেনি। রেইন তখন লোকিকে বলে যে তাকে অ্যালেকের জন্য একটি উপকার করতে হবে। লোকি রাজি হয় এবং ওয়েল ও বেলের সাথে আলোচনা করে যে অ্যালেককে একটি রেকমেন্ডেশন দেওয়া উচিত। ওয়েল অ্যালেককে বুঝিয়ে বলে যে যদি সে ভবিষ্যতে এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হতে চায় তবে তাকে এস র্যাঙ্ক পার্টির পাশাপাশি গিল্ড মাস্টারের সুপারিশও লাগবে। ওয়েল কথা দেয় যে সে সানন্দে তাকে এই সুপারিশপত্র দেবে। এরপর তারা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা অত্যন্ত খুশি যে তারা এমন এক বসকে হারিয়েছে যাকে হারাতে এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারারদেরও হিমশিম খেতে হচ্ছিল। অবশেষে গিল্ডে ফিরে আসার পর অ্যালেক তার বীরত্বের পুরস্কার গ্রহণ করে। পুরস্কার নিয়ে অ্যালেক যখন গিল্ড থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই গিল্ড মাস্টারের সাথে তার দেখা হয়। গিল্ড মাস্টার জানান যে তার সাথে কেউ দেখা করতে এসেছে। অ্যালেক কাছে গিয়ে দেখে সে আর কেউ নয়, স্বয়ং ভাগান। ভাগান তাকে দোষারোপ করে বলে যে অ্যালেক চেয়েছিল রাজপুত্র যেন মারা যায়, তাই সে নিজের আসল ক্ষমতা লুকিয়ে রেখেছিল। কিন্তু অ্যালেক স্পষ্ট জানিয়ে দেয় যে সেই অহংকারী রাজপুত্র কোমনার মানুষকে মানুষ বলেও গণ্য করে না।
ভগন তখন স্বীকার করে যে রাজপুত্রের উচিত শিক্ষা হয়েছে, কারণ সে এবং তার দল মিলে এখন 30তম ফ্লোরও ক্লিয়ার করতে পারছে না। অ্যালেক তখন রাজপুত্র রেগুলাসের কথা জিজ্ঞেস করলে ভগন তাকে রেগুলাসের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে অ্যালেক জানতে পারে যে রাজা এখন কোমোনার মানুষদের নিয়ে রাজ্যে বড় ধরনের পরিবর্তন আনতে চান। রেগুলাস তখনও তার অহংকার ধরে রেখে অ্যালেককে বলে, তুমি একজন কোমোনার প্রজা মাত্র, আমাদের সামনে তোমার কোনো যোগ্যতা নেই। সে অ্যালেকের কলার চেপে ধরে বলে যে তাকে কেউ বুঝতে পারে না, কিন্তু অ্যালেক রেগুলাসের চোখে অনুশোচনা দেখতে পায়। সে বলে, যা হয়েছে তা তোমারই ভুল ছিল, ভবিষ্যতে সাবধান থেকো। রেগুলাস কোনো কোমোনার মানুষের সহানুভূতি নিতে রাজি ছিল না, বরং সে অ্যালেককে লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়। অ্যালেক তা গ্রহণ করে। রেগুলাস দ্রুত আক্রমণ করলেও অ্যালেক খুব সহজে তা এড়িয়ে যায়। অ্যালেক লক্ষ্য করে রেগুলাস টুইন শট ব্যবহার করছে, যা তার কাছে নতুন মনে হয়। লড়াইয়ের এক পর্যায়ে রেগুলাস মাটিতে পড়ে গেলে অ্যালেক ভগনকে জিজ্ঞেস করে সে কি রেগুলাসকে খেপিয়ে দিয়েছে কিনা। ভগন বলে যে সে এই লড়াইটি হতে দিয়েছে যাতে রেগুলাস বুঝতে পারে যে কোমোনার মানুষও নোবেলদের হারাতে পারে। রেগুলাস কষ্ট করে উঠে দাঁড়ালে ভগন তাকে বিদ্রুপ করে বলে, কি হলো, তোমার আভিজাত্য দেখাও। রেগুলাস তার সবটুকু শক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু অ্যালেক তা অনায়াসেই রুখে দেয়। রেগুলাস তখন প্রচণ্ড ক্লান্তি অনুভব করে এবং বুঝতে পারে যে আগে যখন সে অ্যালেকের সাথে ডনজেনে যেত তখন সে কখনো ক্লান্ত হতো না। সে স্বীকার করে যে অ্যালেকের নোটগুলো একদম নিখুঁত ছিল, তবুও সে তাকে হারাতে চায়। অ্যালেক তখন তলোয়ার বের করে জিজ্ঞেস করে রাজা কি সত্যিই পরিবর্তন চান কিনা। রেগুলাস হতাশ মনে হ্যাঁ বলে। অ্যালেক মনে মনে খুশি হয় যে তার এবং তার গুরু অলডাসের পরিশ্রম সফল হয়েছে। এরপর এক আঘাতেই সে রেগুলাসকে হারিয়ে পায়। লড়াই শেষে রেগুলাস অ্যালেককে তার কোর্ট ম্যাজিশিয়ানের ইউনিফর্ম ফিরিয়ে দিয়ে বলে, এটি আমি তোমার থেকে প্রতারণা করে নিয়েছিলাম, কিন্তু এর উপর একমাত্র তোমারই অধিকার আছে। এরপর ভগন রাজাকে লেখা একটি চিঠি অ্যালেকের হাতে দেয়। অ্যালেক জিজ্ঞেস করে এটি কি কোনো আদেশ। ভগন বলে না, এটি কেবল একটি অনুরোধ। কিন্তু অ্যালেক সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানায় যে সে তার বন্ধুদের সাথেই থাকতে চায়। রেগুলাস রাগে ইউনিফর্মটি অ্যালেকের দিকে ছুঁড়ে মেরে বলে, আমি তোমাকে ঘৃণা করি। অ্যালেকও পাল্টা বলে, আমিও তোমাকে ঘৃণা করি। এরপর রেগুলাস সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দলের সবাই ঘরে বিশ্রাম নিচ্ছিল। অ্যালেক এসে বলে সে শহরটা ঘুরে দেখতে চায়। রেন বাহানা দেয় যে তার পেট খারাপ, আর কৃষা বলে তার জরুরি কাজ আছে। অ্যালেক বুঝতে পারে তারা দুজন আসলে বাহানা দিচ্ছে যাতে সে আর ইয়োরা একা সময় কাটাতে পারে। ঘরে তখন কেবল অ্যালেক আর ইয়োরা। ইয়োরা বুঝতে পারে কেন বন্ধুরা তাদের একা ছেড়ে গেছে। অ্যালেক হাসি মুখে জিজ্ঞেস করে, এখন শুধু আমরা দুজনই আছি, তুমি কি আমার সাথে আসবে? ইয়োরা লজ্জায় লাল হয়ে রাজি হয়। তারা দুজনে বাজারের স্টলগুলোর পাশ দিয়ে হাঁটছিল। ইয়োরা অ্যালেককে সতর্ক করে দেয় যে এখানে অনেক প্রতারণা হয়। ঠিক তখনই এক বিক্রেতা ইয়োরাকে একটি ম্যাজিক পিল দেখিয়ে বলে এটি খেলে সে 10 দিন একটানা লড়াই করতে পারবে। ইয়োরা সেটি কিনতে যাচ্ছিল, কিন্তু অ্যালেক তাকে থামিয়ে বলে, আরে করছো কি, বুঝতেই পারছো না এটা একটা জালিয়াতি? এরপর তারা দুজনে একটি ক্যাফেতে যায়, যা দেখে মনে হচ্ছিল তারা একটি ডেটে এসেছে। অ্যালেক ইয়োরাকে জিজ্ঞেস করে রেন আর লোকির মধ্যে এত শত্রুতা কেন। ইয়োরা পুরনো এক কাহিনী বলা শুরু করে। সে জানায় যে একদিন ডনজেনে লড়াই করার সময় রেন মারাত্মকভাবে আহত হয়েছিল। রেন আর লোকির আসল শত্রুতার কারণ হলো রেন যখন আহত হয়েছিল লোকি তাকে সাহায্য করতে গিয়ে লক্ষ্য করে রেনের প্রিয় বর্ষাটি ভেঙে গেছে, তাই সে বর্ষাটি ফেলে দেয়। কিন্তু রেন মনে করেছিল লোকি ইচ্ছাকৃতভাবে তার অস্ত্রটি ফেলে দিয়েছে, আর সেই থেকেই তাদের মধ্যেই খুনসুটি আর শত্রুতার শুরু। বাজার ঘোরার সময় ইয়োরার একটি সুন্দর ব্রেসলেট পছন্দ হয়, কিন্তু দাম বেশি হওয়ায় সে সেটি কেনে না। অ্যালেক এটি বুঝতে পেরে ইয়োরাকে ব্রেসলেটটি উপহার দেয়। এরপর তারা একটি বাড়ির ছাদে গিয়ে সূর্যাস্ত উপভোগ করে। সেখানে অ্যালেক ইয়োরাকে জিজ্ঞেস করে তার ফিলিংস কি। ইয়োরা লজ্জায় পেয়ে যায়, কিন্তু অ্যালেক যখন বলে যে এটি রেন তাকে জিজ্ঞেস করতে বলেছে, তখন ইয়োরা রেগে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে রেন এসে অ্যালেককে ঘুম থেকে তুলে ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যায়। কাঠের তলোয়ার দিয়ে লড়াই করার সময় অ্যালেকের তলোয়ার ভেঙে যায়। রেন মজা করে বলে অ্যালেকের অভিজ্ঞতার অভাব আছে, তবে তার রিফ্লেক্স বা ক্ষিপ্রতা দারুণ। এরপর যখন তারা আসল অস্ত্র দিয়ে লড়াই করতে যায়, ইয়োরা মাঝপথে এসে তাদের থামিয়ে দেয় এবং বকা দেয়। ঠিক তখনই লোকি একটি সুখবর নিয়ে আসে। লোকি আনা এস র্যাঙ্ক টার্ট দেখে ইয়োরা অবাক হয়ে যায়। কৃষা আর রেভেলও তাদের অভিনন্দন জানায়। কৃষা জানায় যে এখন তারা একটি এস র্যাঙ্ক পার্টি, যার মানে হলো রহস্যজনক আরকানা ড্যানজান এখন তাদের জন্য অফিসিয়ালি ওপেন। রেভেল অ্যালেককে সতর্ক করে দেয় যে এই আরকানা ড্যানজান তারা আগে যে মনস্টারকে হারিয়েছে তার থেকে অনেক বেশি বিপজ্জনক। এই সাফল্য উদযাপন করতে তারা সবাই একটি রেস্টুরেন্টে যায়। অ্যালেক কিছুটা অন্যমনস্ক ছিল, কিন্তু রেন তাকে সাহস দিয়ে বলে যে এটি কেবল তাদের শুরু। তাদের লক্ষ্য হলো বিশ্বের 1 নম্বর অ্যাডভেঞ্চারার পার্টি হওয়া। তারা প্রচুর খাবার অর্ডার করে এবং মজা করে সময় কাটায়। পার্টি শেষে ফেরার সময় হঠাৎ একটি জরুরি অবস্থা তৈরি হয়। গিল্ড রিসেপশনিস্ট এসে কৃষাকে জানায় যে একটি বড় সমস্যা হয়েছে। কৃষা গিয়ে দেখে অনেক অ্যাডভেঞ্চারার মারাত্মক আহত অবস্থায় পড়ে আছে। জানা যায় যে শ্যাডো নামের একটি রহস্যময় গিল্ড অ্যাডভেঞ্চারারদের উপর হামলা করছে। এরপর গিল্ড মাস্টার কৃষাকে একটি ঘরে নিয়ে যান, যেখানে একটি মেয়ে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় শুয়ে আছে। গিল্ড মাস্টার লেভি জানান যে আহত মেয়েটির নাম অলিভিয়া
এবং সে বিখ্যাত নেমলেস গিল্ডের সদস্য। তিনি কৃষাকে বলেন যে এখন কেবল সেই অলিভিয়াকে বাঁচাতে পারে। কৃষা অলিভিয়ার ক্ষত পরীক্ষা করে বুঝতে পারে যে কোনো অত্যন্ত দক্ষ তলোয়ারবাজ তাকে এই অবস্থায় ফেলেছে। অলিভিয়া নিজেও একজন শ্রেষ্ঠ সোর্সম্যান হওয়া সত্ত্বেও যে তাকে হারিয়েছে সে নিশ্চয়ই অকল্পনীয় শক্তিশালী। অলিভিয়ার জ্ঞান ফিরলে সে নিজেকে গিল্ডে আবিষ্কার করে এবং কৃষাকে জিজ্ঞেস করে সে কে। কৃষা তাকে শান্ত করার চেষ্টা করে এবং জানতে চায় তার এই অবস্থা কি করেছে। অলিভিয়া প্রচণ্ড ক্ষোভের সাথে জানায় যে একজন বিশ্বাসঘাতক তাদের সাথে প্রতারণা করেছে। অলিভিয়া সেই অবস্থাতেই লড়াই করার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার ক্ষত এতটাই গভীর ছিল যে সে বিছানা থেকে নড়তে পারছিল না। সে কৃষাকে অনুরোধ করে তাকে দ্রুত সারিয়ে তুলতে যাতে সে প্রতিশোধ নিতে পারে, কিন্তু কৃষা তাকে কড়া শাসন করে বিছানায় শুয়ে থাকতে বলে। দুজনের বিতর্কের মাঝে অলিভিয়া দুর্বলতার কারণে আবারও অজ্ঞান হয়ে পড়ে। কৃষা সারা রাত জেগে অলিভিয়ার ক্ষত পরিষ্কার করে এবং নিজের ম্যাজিকের সবটুকু শক্তি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করতে করতে পাশেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে অ্যালেক যখন আরকানা ড্যাঞ্জেন নিয়ে পড়াশুনো করছিল তখন তার সাথে লার্ক নামের এক অদ্ভুত ছেলের দেখা হয়। লার্ক জানায় সে অলিভিয়ার দল অর্থাৎ নেমলেস পার্টির সদস্য। সে অ্যালেকের শক্তি সম্পর্কে জানতে চায় এবং রহস্যময় হাসি দিয়ে বলে যে অ্যালেক হলো একজন পারফেক্ট রিপ্লেসমেন্ট। অ্যালেক রিপ্লেসমেন্ট কথাটি শুনে অবাক হয়। লার্ক তাকে তাদের সাথে লেভেলিন ডানজন জয় করার প্রস্তাব দেয়, যা অ্যালেককে বেশ চমকে দেয়। পরদিন সকালে কৃষা অলিভিয়ার ঘরে গিয়ে দেখে সে বিছানায় শুয়েই তলোয়ার চালানোর প্র্যাকটিস করছে। লেভি তাকে থামানোর চেষ্টা করলেও সে কারও কথা শুনছিল না। অলিভিয়া কৃষার ওপর বিরক্ত হয়ে চিৎকার করে বলে যে তার পা এখনও কাজ করছে না। লেভি অলিভিয়ার এই উদ্ধত আচরণ দেখে রেগে গেলেও কৃষা তাকে ঘর থেকে বের করে দেয়। কৃষা খুব ধৈর্য ধরে অলিভিয়ার ড্রেসিং বদলে দেয় এবং হিলিং ম্যাজিক ব্যবহার করে। অলিভিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে যে কৃষা কেন তাকে শ্যাডো গিল্ড সম্পর্কে কোনো প্রশ্ন করছে না। কৃষা শান্তভাবে উত্তর দেয় যে অলিভিয়া যদি নিজে থেকে কিছু বলতে না চায় তবে সে জোর করবে না। কৃষার এই ব্যবহারে অলিভিয়া মুগ্ধ হয় এবং নিজের আচরণের জন্য ক্ষমা চায়। কৃষা পরম মমতায় অলিভিয়ার কপালে চুমু খায়, যা অলিভিয়াকে তার মায়ের কথা মনে করিয়ে দেয়। অন্য এক জায়গায় অ্যালেক, রেন এবং ইয়োরা নিজেদের মধ্যে আলোচনা করছিল। অ্যালেক জানায় যে লার্ক তাদের সাথে মিশনে যেতে চায়। রেন সন্দেহ প্রকাশ করে বলে যে লার্ক দেখতে বাচ্চা হলেও সে আসলে একজন বয়স্ক এলফ। অ্যালেক আরও জানায় যে লার্ক তাকে ৭২তম ফ্লোরের একটি মানা কোর উপহার দিয়েছে এবং বলেছে তাদের টিম এখন শ্যাডো গিল্ডের সাথে লড়াইয়ে ব্যস্ত, তাই ফ্লোর বসকে হারাতে তাদের অ্যালেকের দলের সাহায্য প্রয়োজন। রেন এই বিশাল উপকারের পেছনে কোনো ষড়যন্ত্রের গন্ধ পায়। সে সত্যতা যাচাইয়ের জন্য অলিভিয়ার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা অলিভিয়ার ঘরের দিকে যেতেই দেখে গিল্ড রিসেপশনিস্ট আতঙ্কিত হয়ে ছুটে আসছে। সে জানায় যে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ঘরে ঢুকে দেখে কৃষা রক্তাক্ত ও বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। কৃষা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জানায় যে অলিভিয়া তাকে আক্রমণ করে পালিয়ে গেছে এবং সে সম্ভবত লেভেলিন ড্যাঞ্জেনের দিকেই গেছে। রেন প্রথমে বলে যে অলিভিয়ার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। এতে কৃষিয়া রেগে গিয়ে বলে যে অলিভিয়া মারাত্মকভাবে আহত। রেন যুক্তি দেয় যে অলিভিয়া একজন এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার, সে একাই শ্যাডো গিল্ডের মতো ছোট দলকে হারিয়ে দিতে পারবে। কিন্তু কৃষিয়ার চিন্তা কাটছিল না, কারণ অলিভিয়া বলেছিল তাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। যদি এটি সত্যি হয় তাহলে পুরো গিল্ড বড় বিপদে আছে। রেন তাকে বোঝানোর চেষ্টা করলেও কৃষিয়া কারো কথা না শুনে লেভেলিন ড্যাঞ্জেনের দিকে রওনা হয়। বাইরে বেরিয়ে কৃষিয়া দেখে ইয়োরা এবং অ্যালেক আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। তাদের দেখে কৃষিয়া খুশি হয়, কিন্তু তখনই পিছন থেকে রেনকেও আসতে দেখে। কৃষিয়া মজা করে বলে, কি ব্যাপার, তোমার না অলিভিয়ার জন্য কোনো চিন্তা ছিল না? তাহলে তুমি কেন আসছো? রেন আমতামতা করে বলে যে সে আসলে তার দলকে বিপদে একা ছাড়তে পারে। এরপর তারা সবাই লেভেলিন ড্যাঞ্জেনের প্রবেশপথে পৌঁছায়। সেখানে মার্বেল নামের এক মেয়ের সাথে তাদের দেখা হয়। মার্বেল অ্যালেককে সতর্ক করে দিয়ে বলে যে এই ড্যাঞ্জেনটি খুব বিপজ্জনক, কারণ এখানে জায়গায় জায়গায় টেলিপোর্টেশন ট্র্যাপ পাতা আছে। কথা বলার সময় মার্বেল অ্যালেকের হাত ধরলে ইয়োরা ঈর্ষান্বিত হয়ে পড়ে। মার্বেল হাসাহাসি করে বলে সে কেবল মজা করছিল এবং সে নিজেও অলিভিয়াকে বাঁচাতে এসেছে। মার্বেল জানায় সে নিজেও একজন এস র্যাঙ্ক সোর্সম্যান এবং অলিভিয়া তাকে তলোয়ার চালানো শিখিয়েছে। সে অ্যালেকের সাথে কিছুটা ফ্লার্ট করতে শুরু করলে ইয়োরা রেগে গিয়ে তাকে অ্যালেকের থেকে দূরে সরিয়ে দেয়। ইয়োরা সাফ জানিয়ে দেয় যে মার্বেল তাদের টিমে যোগ দিতে পারবে না, কারণ সে নেমলেস গিল্ডের সদস্য। মার্বেল ইয়োরার কথা শুনে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে রেন অ্যালেককে একটি বিশেষ ব্রেসলেট দিয়ে বলে এটি যেন সে হারিয়ে না ফেলে। এরপর তারা ডানজানে প্রবেশ করে। ভেতরে কৃষিয়া একটি টেলিপোর্টেশন সার্কেল তৈরি করার চেষ্টা করছিল। রেন তাকে খেপাতে খেপাতে বলে, সাবধানে করিস বডি, একটু ভুল হলেই অন্য ফ্লোরে চলে যাব। এতে কৃষিয়া রেগে রেনকে এক লাথি মারে। রেন ছিটকে গিয়ে যেখানে পড়ে সেখানে একটি টেলিপোর্টেশন ট্র্যাপ ছিল।
অ্যালেক তাকে বাঁচাতে গেলে সেও সেই ট্র্যাপে পা দেয় এবং মুহূর্তেই তারা অন্য ফ্লোরে টেলিপোর্ট হয়ে যায়। অ্যালেক নিজেকে অনেকগুলো বুনো শূকর সদৃশ মনস্টারের মধ্যে আবিষ্কার করে। সে একা লড়ছিল। ঠিক তখনই ক্রিসিয়া সেখানে পৌঁছে তাকে সাহায্য করে। ক্রিসিয়া জানায় যে তাদের হাতের ব্রেসলেটের কারণেই তারা অন্তত 2 জন একসাথে থাকতে পেরেছে। অ্যালেক ইয়োরার জন্য চিন্তিত হলে ক্রিসিয়া তাকে খ্যাপাতে থাকে, তবে পরক্ষণেই সে বলে যে ইয়োরা রেনের সাথে আছে, তাই তারা ঠিকই বিপদ থেকে বেরিয়ে আসবে। লড়াকু মনস্টারদের মারার সময় অ্যালেক ক্রিসিয়ার তলোয়ার চালানোর দক্ষতার প্রশংসা করে, কারণ সে একজন আর্চার হয়েও খুব ভালো তলোয়ার চালাতে পারে। ক্রিসিয়া হেসে বলে সে আসলে অ্যালেকের মতো বোকাদের কথা বলার সুযোগ দিতে চায় না। সে অ্যালেকের সাপোর্ট ম্যাজিকেরও প্রশংসা করে। অন্যদিকে ইয়োরা এবং রেন মনস্টারদের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছিল। ইয়োরা তার আর্থ ম্যাজিক ব্যবহার করে তাদের একটি উঁচু নিরাপদ জায়গায় নিয়ে যায়। রেন সেখান থেকে ফ্লোর বসের হদিশ পায় এবং পাগলের মতো সেদিকে ছুটতে থাকে। ইয়োরা লক্ষ্য করে রেন যদি এভাবে লড়াই করে তবে তার শক্তি দ্রুত শেষ হয়ে যাবে, তাই সে রেনের ওপর সাপোর্ট ম্যাজিক প্রয়োগ করে। এতে রেনের গতি ও শক্তি বহুগুণ বেড়ে যায় এবং সে মনস্টারদের কচুকাটা করে বসের দিকে এগোয়। কিন্তু বসের ঘরে পৌঁছে তারা অবাক হয়ে দেখে যে ফ্লোর বস আগেই মারা গেছে। কেউ একজন খুব নিখুঁতভাবে বসকে 2 টুকরো করে কেটে ফেলেছে। রেন এটি দেখে নিশ্চিত হয় যে এটি মাস্টার মেলিয়ার কাজ। এরপর আমরা মেলিয়া এবং শ্যাডো গিল্ডের লিডার গ্লোরিয়াকে দেখতে পাই। গ্লোরিয়া দম্ভ করে বলে যে অলিভিয়াকে মারার চেয়ে এই ফ্লোর বসকে মারা অনেক সহজ ছিল। গ্লোরিয়া মেলিয়ার কাছে তার আসল উদ্দেশ্য জানতে চায়। মেলিয়া উত্তর দেয় যে সে আজ পর্যন্ত তার পূর্ণ শক্তি দিয়ে কারো সাথে লড়াই করতে পারেনি। সে কেবল নিজের ক্ষমতার শেষ সীমা জানতে চায় এবং তাকে ছাড়িয়ে যেতে চায়। শ্যাডো গিল্ডের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে গ্লোরিয়াকে জানায় যে আরও একটি দল ডানজেনটি এক্সপ্লোর করছে। গ্লোরিয়া জানতে চায় তারা নেমলেস পার্টি কিনা। যখন সে জানতে পারে তারা অন্য একটি দল, তখন সে তাদের মেরে ফেলার নির্দেশ দেয়। নির্দেশ পেয়েই তার এক সঙ্গী একটি শক্তিবর্ধক পিল খেয়ে নেয়। অন্যদিকে অ্যালেক এবং ক্রিসিয়া অলিভিয়াকে খুঁজে পায়। অলিভিয়া আবারও আহত অবস্থায় ছিল এবং সে ক্রিসিয়াকে অনুরোধ করে তাকে সারিয়ে তুলতে, কিন্তু ক্রিসিয়া মানা করে দেয়, কারণ সে জানে সুস্থ হলেই অলিভিয়া আবার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বে। অলিভিয়া অ্যালেকের সাহায্য চাইলে অ্যালেক জানায় সে হিলিং ম্যাজিক জানে না। অলিভিয়া তখন ক্রিসিয়ার কাছে ক্ষমা চেয়ে বিদায় নিতে শুরু করে। ক্রিসিয়া তাকে জিজ্ঞেস করে সে কেন এত আহত হওয়া সত্ত্বেও বারবার এখানে ফিরে আসে। অলিভিয়া তার কষ্টের কথা প্রকাশ করে জানায় যে তার মাস্টারই তার মাকে মেরে ফেলেছিল এবং সে এখানে কেবল প্রতিশোধ নিতে এসেছে। এরপর অলিভিয়া একটি টেলিপোর্টেশন সার্কেল তৈরি করে এবং তাকে আটকাতে গিয়ে অ্যালেক এবং ক্রিসিয়াও তার সাথে টেলিপোর্ট হয়ে যায়। তারা নিজেদের বিশাল সব মনস্টারদের সামনে আবিষ্কার করে। অ্যালেক সাথে সাথে আক্রমণে যায়। অলিভিয়া তাকে সাহায্য করতে চাইলে ক্রিসিয়া দ্রুত অলিভিয়াকে হিল করে দেয় এবং বলে যে মনস্টার অনেক বেশি, অ্যালেক একা পারবে না। ক্রিসিয়া নির্দেশ দেয় যতক্ষণ না সে নতুন টেলিপোর্টেশন সার্কেল তৈরি করছে ততক্ষণ তারা যেন মনস্টারদের ঠেকিয়ে রাখে। লড়াইয়ে দেখা যায় অ্যালেক একটি মনস্টারকে হারাতে হিমশিম খাচ্ছে, অথচ অলিভিয়া নিমেষেই অনেকগুলো মনস্টারের মাথা কেটে ফেলছে। অলিভিয়া অ্যালেককে বলে যে শক্তিশালী শত্রুর সাথে লড়াই করার অভিজ্ঞতা তার এখনও অনেক কম। হঠাৎ ক্রিসিয়ার তৈরি করা ম্যাজিক সার্কেলটি অদৃশ্য হয়ে যায়। অ্যালেক বুঝতে পারে আশেপাশে কোনো ম্যাজিক ইটার আছে। আরও অনেক মনস্টার চলে আসলে অলিভিয়া সরাসরি মনস্টারদের ভিড়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে ম্যাজিক ইটারের খোঁজে। অ্যালেক চতুরতার সাথে একটি উড়ন্ত মনস্টারকে অন্য একটি বড় মনস্টারের পেটে ঢুকিয়ে দিতে সক্ষম হয়। অলিভিয়া ম্যাজিক ইটারকে মেরে ফেললে ক্রিসিয়া আবার টেলিপোর্টেশন সার্কেল তৈরি করে এবং তারা সবাই অন্য ফ্লোরে চলে যায়। সেখানে অলিভিয়া অ্যালেককে বকা দেয় কারণ সে একজন মেজ হয়েও তলোয়ার দিয়ে লড়ছিল। অলিভিয়া তার মালিয়ার সাথে প্রশিক্ষণের দিনগুলোর কথা মনে করে জানায় কিভাবে মালিয়া তাকে বছরের পর বছর প্রশিক্ষণ দিয়ে শেষে একদিন তার পিঠে আঘাত করে এবং স্বীকার করে যে সেই তার মাকে মেরেছিল। ক্রিসিয়া আর অ্যালেক অলিভিয়াকে আশ্বস্ত করে যে তারা তার পাশে আছে। অন্যদিকে রেইন এবং ইয়োরাকে শ্যাডো গিল্ডের সদস্যরা আক্রমণ করে। রেইন অনায়াসেই তাদের হারিয়ে দেয় এবং তাদের আসল উদ্দেশ্য জানতে চায়। ইয়োরা ভয় দেখিয়ে তাদের থেকে তথ্য বের করে যে তারা শেষ ফ্লোরের ডেনজান কোর চুরি করতে এসেছে। তারা আরও জানতে পারে যে মালিয়া অত্যন্ত শক্তিশালী শত্রু। হঠাৎ একটি বিকট শব্দে নিচের মেঝে ধসে পড়ে এবং ইয়োরা নিচে পড়ে যেতে থাকে। অ্যালেক ও ক্রিসিয়া পরে সেই জায়গায় পৌঁছে ইয়োরার টুপি খুঁজে পায় এবং বুঝতে পারে সে বিপদে আছে। নিচে ইয়োরার সামনে মালিয়া এবং শ্যাডো গিল্ডের সদস্যরা দাঁড়িয়েছিল। রেন ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে এক সদস্যকে আক্রমণ করে। গ্লোরিয়া লক্ষ্য করে ইয়োরা সেই বিশেষ ব্রেসলেটটি পরে আছে বলেই রেইন এত দ্রুত সেখানে পৌঁছাতে পেরেছে। সে ব্রেসলেটটি কেড়ে নেয় এবং তার সঙ্গীদের সেখান থেকে চলে যেতে বলে। রেইন গ্লোরিয়াকে ধাওয়া করার চেষ্টা করে কিন্তু গ্লোরিয়া তাকে বাধা দেয়।
রেইন প্রথমে তার তলোয়ারটি দুটুকরো করে ফেলে এবং পরে তার পেটে বর্ষা ঢুকিয়ে দেয়। সেই ইয়োরার পেছনে যেতেই গ্লোরিয়া তার ভয়ঙ্কর ডিমনিক ফর্মে চলে আসে এবং নিজের রক্ত দিয়েই নিজেকে সারিয়ে তুলে তার তলোয়ারটিও আবার আগের মতো ফিরে আসে। এরপর তাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। গ্লোরিয়ার শরীর থেকে প্রচুর রক্ত ঝরছিল, কিন্তু সে জানায় যে তার শরীর থেকে যত বেশি রক্ত ঝরবে সে তত বেশি শক্তিশালী হবে। গ্লোরিয়ার আক্রমণে রেইন নাজেহাল হয়ে পড়ে এবং এক পর্যায়ে মাটিতে পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে রেইন তার বর্ষা ছুঁড়ে মারে এবং গ্লোরিয়াকে ঘুষি মারতে শুরু করে। এই লড়াই রেইনকে তার ছোটবেলার এক স্মৃতির কথা মনে করিয়ে দেয়, যখন শিক্ষক তাকে অ্যালেকের সাথে লড়াই করা থেকে থামিয়ে দিয়েছিলেন। বর্তমানে ফিরে এসে রেইন গ্লোরিয়াকে বলে, রক্ত ঝরলে যদি তুমি শক্তিশালী হও তবে আমি তোমার এত রক্ত ঝরাবো যে তুমি পুনর্গঠিত হতেও ভয় পাবে। এরপর গ্লোরিয়া তার চূড়ান্ত দানবীয় রূপ ধারণ করে। অন্যদিকে গিল্ড মাস্টার লেভি এবং লার্ক নিজেদের মধ্যে কথা বলছিল। লার্ক জানায় যে সে অ্যালেকের প্রতি আগ্রহী কারণ অ্যালেক একাডেমিতে 5 মাথার ড্র্যাগনকে হারিয়েছিল। গুজব আছে যে অ্যালেক একসাথে 5টি উপাদানের ম্যাজিক ব্যবহার করতে পারে, কিন্তু লেভি এটিকে গুজব মনে করে কারণ সে অ্যালেককে কেবল আগুন আর বিদ্যুতের ম্যাজিক ব্যবহার করতে দেখেছে। ঠিক তখনই মার্বেল এসে জানায় যে অলিভিয়া লেভেলিন ড্যানজনে গেছে এবং লাস্টিং পার্টিও তার সাথে আছে। লার্ক আশ্বস্ত করে যে অ্যালেকের দল সব সামলে নেবে, কিন্তু লেভি কারো কথা না শুনে নিজেই ড্যানজনের দিকে রওনা হয়। ড্যানজনের ভেতরে গ্লোরিয়া রেইনকে আক্রমণ করতে গেলে ঠিক সময়ে অ্যালেক সেখানে পৌঁছে যায়। অ্যালেক আক্রমণ করলেও গ্লোরিয়া তা সহ্য করে টিকে থাকে। রেইন অ্যালেককে জানায় যে মেলিয়া আর করিডোর ইয়োরাকে ড্যানজনের গভীরে নিয়ে গেছে। রেইন গ্লোরিয়াকে সামলানোর দায়িত্ব নেয় এবং অ্যালেককে বলে ইয়োরাকে বাঁচাতে। অলিভিয়া আর ক্রিসিয়া ইয়োরার দিকে দৌড়াতে শুরু করে। লেভি ড্যানজনে ঢোকার সময় বলে যে শ্যাডো গিল্ডের সদস্যরা আসলে একটি অভিশপ্ত গোষ্ঠী। গ্লোরিয়া তার চূড়ান্ত রূপে এখন আরও বেশি দ্রুত ও শক্তিশালী। অ্যালেক তাকে একের পর এক আক্রমণ করলেও তার কোনো ক্ষতি হচ্ছিল না। রেইন পেছন থেকে আক্রমণ করলে গ্লোরিয়া তা ঠেকিয়ে দেয় এবং তাকে উপহাস করে বলে, তোমাকে তো জিনিয়াস মনে হচ্ছে না। এটি শুনে রেন তার আগ্নেয় বর্ষাটি গ্লোরিয়ার পেটে ঢুকিয়ে দেয়। এখানে রেনের একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে তার এক মৃত বন্ধু তাকে জিনিয়াস বলে ডেকেছিল এবং সেই বন্ধুর মৃত্যুর পর থেকেই রেন নিজেকে সেরা প্রমাণ করার লড়াই চালিয়ে যাচ্ছে। অ্যালেক আগুনের ম্যাজিক ব্যবহার করে গ্লোরিয়াকে বিভ্রান্ত করলে রেন তার ওপর চূড়ান্ত হামলা চালায় এবং বলে, আমি আসল জিনিয়াস। ড্যানজনের শেষ ফ্লোরে, যেখানে ড্যানজন কোর অবস্থিত, সেখানে পৌঁছে মেলিয়া তার সঙ্গী করিটরকে মেরে ফেলে। অলিভিয়া আর ক্রিসিয়া সেখানে পৌঁছে ইয়োরাকে উদ্ধার করলে ইয়োরার সাহস বেড়ে যায়। ইয়োরা বলে যে অ্যালেক যে কোনো মুহূর্তে চলে আসবে। অ্যালেকের নাম শুনে মেলিয়া উত্তেজিত হয়ে পড়ে এবং জানতে চায় তার পদবি ইগ্রেট কিনা। ইয়োরা হ্যাঁ বললে মেলিয়া অ্যালেকের সাথে লড়ার জন্য উন্মুখ হয়ে ওঠে। এদিকে রেনকে একটি হিলিং পোশান দিয়ে অ্যালেক মেলিয়ার মুখোমুখি হওয়ার জন্য টেলিপোর্ট হয়। মেলিয়া যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল, অলিভিয়া ইয়োরাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। ক্রিসিয়া তীরের বৃষ্টি বইয়ে দিলেও মেলিয়া তা অনায়াসেই কেটে ফেলে। ইয়োরা তখন তার ম্যাজিক্যাল শিকল দিয়ে মেলিয়াকে বন্দী করে এবং ক্রিসিয়ার তীরের শক্তি বাড়িয়ে দেয়। ক্রিসিয়া একটি আগুনের তীর ছুঁড়লেও মেলিয়া তা রুখে দেয়। ঠিক সেই মুহূর্তে অলিভিয়া পেছন থেকে মেলিয়ার ওপর মরণপণ আক্রমণ চালায়। মেলিয়া এক হাতে অলিভিয়ার আক্রমণ আটকে দেয় এবং তাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। অলিভিয়া তার অতীতের কথা মনে করে ভেঙে পড়ছিল, কিন্তু বন্ধুদের বাঁচাতে সে তার শেষ বিন্দু শক্তি দিয়ে লড়াই চালিয়ে যায়। মেলিয়া তাকে দূরে ছুলে মারলে ক্রিসিয়া একটি তীর ছোড়ে, যা মেলিয়া না দেখেই আটকে দেয়। মেলিয়া এক প্রচণ্ড পাল্টা আক্রমণ করলে সবাই ভেবেছিল ক্রিসিয়া ও ইয়োরা শেষ হয়ে গেছে, কিন্তু ধুলো সরলে দেখা যায় অলিভিয়া নিজের জীবন বাজি রেখে তাদের বাঁচিয়ে নিয়েছে। অলিভিয়া ক্লান্তিতে লুটিয়ে পড়লে ক্রিসিয়া তাকে সারিয়ে তোলার চেষ্টা করে। ঠিক তখনই অ্যালেক উল্কার গতিতে এসে মেলিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। মেলিয়া তাকে দেখে চিনতে পারে এবং জিজ্ঞেস করে, তুমি কি অ্যালেক ইগ্রেট? অ্যালেক কোনো কথা না বলে তলোয়ার দিয়ে আক্রমণ শুরু করে। মেলিয়া হেসে বলে, তুমি তো মেজ, তবে তলোয়ার দিয়ে কেন লড়ছো? এরপর অ্যালেক এক শক্তিশালী লাইটনিং ড্র্যাগন ছোড়ে, যা আটকাতে গিয়ে মেলিয়ার শরীর থেকে প্রথমবার রক্ত ঝরে। অ্যালেক জানায় যে সে এখন তার সবচেয়ে শক্তিশালী ম্যাজিক ব্যবহার করতে যাচ্ছে এবং তার শরীর থেকে 5টি উপাদানের এক বিশাল অওরা নির্গত হতে থাকে। অতীতের একটি দৃশ্যে দেখা যায় 5 মাথার ড্রাগনকে হারানোর জন্য 5টি উপাদানের সম্মিলিত আক্রমণের প্রয়োজন ছিল। অ্যালেক গবেষণার মাধ্যমে জেনেছিল যে সে প্রাকৃতিকভাবে মানা শোষণ করতে পারে, কিন্তু এটি ব্যবহার করা শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যবহারকারীর মৃত্যুও হতে পারে। বর্তমানে ফিরে এসে অ্যালেক প্রথমে আগুনের আক্রমণ করে, যা মেলিয়া আটকে দেয়, কিন্তু অ্যালেক তাকে সুযোগ না দিয়ে একটি বিশাল উইন্ড টর্নেডো ছড়ে, যা মেলিয়ার শরীরে অনেকগুলো গভীর ক্ষত তৈরি করে। মেলিয়া খুশি হয় কারণ সে অবশেষে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী খুঁজে পেয়েছে। এরপর অ্যালেক আগুন এবং বিদ্যুৎ একসাথে ব্যবহার করে মেলিয়ার তলোয়ারটি ভেঙে ফেলে। মেলিয়া তখন বিদ্রূপ করে বলে, এই ছোটখাটো ম্যাজিক দিয়ে এলডাসের ছাত্র আমাকে হারাতে পারবে না। এলডাসের নাম শুনে
শুনে অ্যালেক্স স্তব্ধ হয়ে যায়। মেলিয়া তাকে আরও বড় ধাক্কা দিয়ে বলে, তুমি কি জানো তোমার মা কিভাবে মারা গিয়েছিলেন? সবাই ভাবে অসুস্থতায়, কিন্তু তোমার মা এত শক্তিশালী হয়েও কোমোনার রোগে মারা যাবেন, এটা কি সম্ভব? অ্যালেক্স সত্যটা জানতে চাইলে মেলিয়া কিছু না বলে ড্যানজন কোর সক্রিয় করে দেয়, যার ফলে তার তলোয়ারটি ড্যানজনের অসীম শক্তিতে ভরে ওঠে। অন্যদিকে লেভি এবং রেন অ্যালেকের এই অকল্পনীয় শক্তির কথা আলোচনা করছিল। মার্বেলও অ্যালেকের ক্ষমতায় মুগ্ধ হয়। রেন সাহায্য করতে যাওয়ার চেষ্টা করলেও ক্লান্তিতে সে নড়তে পারছিল না। ওদিকে মেলিয়া মরণপন্ন এক আক্রমণ করলে ইয়োরা তার সাপোর্ট ম্যাজিক দিয়ে অ্যালেককে রক্ষা করে। অ্যালেক বুঝতে পারে যে তার শরীর আর মাত্র 5 মিনিট এই শক্তি ধরে রাখতে পারবে। ইয়োরা বারবার ম্যাজিক্যাল শিকল দিয়ে মেলিয়াকে বাঁধার চেষ্টা করে, যাতে অ্যালেক সময় পায়। অবশেষে অ্যালেক তার চূড়ান্ত তুরুপের তাস ব্যবহার করে। সে আগুন এবং বিদ্যুৎকে একত্রিত করে এক প্রলয়ঙ্করী ফায়ার টর্নেডো তৈরি করে, যার নাম হেলিয়াস। এই আক্রমণ এতই বিধ্বংসী ছিল যে অপরাজেয় মেলিয়াকেও পিছু হটতে বাধ্য হতে হয়। ক্রিসিয়া অ্যালেককে সেই বিশেষ আক্রমণটি করতে বলে, যা দিয়ে সে আগে 5 মাথার ড্র্যাগনকে হারিয়েছিল। মেলিয়া পাল্টা আক্রমণ করলে অ্যালেক দ্রুত ম্যাজিক ক্যান্সেলেশন সার্কেল তৈরি করে তলোয়ার নিয়ে মেলিয়ার দিকে ছুটে যায়। লিমিট ব্রেক হওয়ার সময় ঘনিয়ে আসছিল। তখন অ্যালেকের অলিভিয়ার সেই উপদেশ মনে পড়ে, তলোয়ারকে ফ্লোরের সাথে বইতে দাও। এই কৌশলে অ্যালেক মেলিয়াকে একটি গভীর আঘাত করতে সক্ষম হয়। মেলিয়া অবাক হয়ে যায় যে একজন মিজ তাকে তলোয়ার দিয়ে জখম করেছে। অলিভিয়া আবারও মেলিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে দুর্বল হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করে। মেলিয়া কোনো উত্তর না দিয়ে অলিভিয়াকে হারিয়ে দূরে সরিয়ে দেয়। অ্যালেক তখন অলিভিয়াকে ধরে ফেলে এবং মেলিয়াকে বলে, যদি কখনো অ্যালডাসের সাথে তোমার দেখা হয়, তাকে বলো যে আমি একজন সোর্সম্যানকেও হারিয়ে দিতে পারি। এরপর অলিভিয়া ও অ্যালেক একসাথে আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে অ্যালেকের লিমিট ব্রেক শেষ হয়ে যায় এবং সে দুর্বল হয়ে পড়ে। মেলিয়া এই সুযোগে তাকে শেষ করতে এগোলে অলিভিয়া মেলিয়ার তলোয়ার আটকে দেয় এবং ইয়োরা অ্যালেককে সাপোর্ট ম্যাজিক দেয়। সেই সুযোগে অ্যালেক এক প্রচণ্ড থান্ডার স্ট্রাইক হানে। মেলিয়া তবুও দাঁড়িয়ে থাকলে ক্রিসিয়া দূর থেকে একটি অব্যর্থ তীর নিক্ষেপ করে। সেই তীরের আঘাতে মেলিয়া ছিটকে পড়ে এবং নিজের হার স্বীকার করে নেয়। মেলিয়া আক্ষেপ করে বলে, ভেবেছিলাম কোনো বড় ম্যাজিকের কাছে হারব, কিন্তু শেষে কিনা একটা সামান্য তীরের কাছে হারলাম। মেলিয়া তখন অ্যালেককে ড্যানজেন কোরটি দিয়ে দেয়। ইয়োরার মনে পড়ে যে এই ড্যানজেন কোরগুলোর কারণেই শ্যাডো গিল্ড সবার পেছনে লেগে আছে। এই কোরগুলো সংগ্রহ করে ইডেন নামক জায়গায় যাওয়া যায়, যেখানে সব ইচ্ছা পূরণ হয়। অলিভিয়া মেলিয়ার কাছে এত কিছুর কারণ জানতে চাইলে মেলিয়া ড্যানজেন সিনড্রোম সম্পর্কে জানায়। এটি এমন এক রোগ যা মানুষকে দানবে পরিণত করে। মেলিয়া প্রকাশ করে যে অলিভিয়ার মা এই রোগে আক্রান্ত হয়ে মনস্টার হয়ে গিয়েছিলেন এবং তিনি নিজেই মেলিয়াকে অনুরোধ করেছিলেন তাকে মেরে ফেলতে। তাই মেলিয়াকে তাকে হত্যা করতে বাধ্য হয়েছিল। মেলিয়া ইডেনে যেতে চেয়েছিল যাতে সে সময়কে পেছনে ফিরিয়ে সব ঠিক করতে পারে। ঠিক তখনই গিল্ড মাস্টার লেভি এবং নেমলেস গিল্ডের সদস্যরা সেখানে পৌঁছায়। লেভি আর মেলিয়া পুরনো বন্ধু। লেভি মেলিয়ার এই শোচনীয় অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে। মেলিয়া তখন মনে মনে ভাবে যে অ্যালেক আসলে আর্যর ছেলে এবং অ্যালেক যখন তার মায়ের মৃত্যুর আসল সত্য জানবে তখন সে কি করবে। এরপর লেভির সাথে থাকা এক মিজ মেলিয়াকে একটি কফিনের ভেতরে সিল করে দেয়। যাওয়ার সময় লেভি অলিভিয়াকে মজা করে বলে যে তার থেকে অনেকগুলো ক্ষমা প্রার্থনার চিঠি পাওনা রইল। লড়াই শেষে অলিভিয়া ও অ্যালেক দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। ক্রিসিয়া তাদের সেবা করতে থাকে। ইয়োরা ড্যানজেন কোরটি লার্ককে দিতে চাইলে লার্ক তা ইয়োরাকেই ফিরিয়ে দেয়। ইয়োরা যখন সেই কোরটি স্পর্শ করে সেটি উজ্জ্বল হয়ে ওঠে এবং ইয়োরা একটি দৈববাণী শুনতে পায়। একটি রহস্যময় কণ্ঠ তাকে সিকার বলে সম্বোধন করে এবং জিজ্ঞেস করে সে কোনো ইচ্ছা পূরণ করতে চায় কিনা। সেই কণ্ঠ জানায় যে ইচ্ছা পূরণের জন্য তাকে ইডেনে প্রবেশ করে গোল্ডেন ফ্রুট খেতে হবে, আর সেখানে পৌঁছতে হলে তাকে আরও অনেকগুলো ড্যানজেন কোর সংগ্রহ করতে হবে। লড়াইয়ের শেষে ইয়োরার যখন জ্ঞান ফেরে সে দেখে অ্যালেক তার পাশেই শুয়ে আছে। ইয়োরা তাকে কিস করতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে রেন এসে হাজির হয়। ইয়োরা অপ্রস্তুত হয়ে পড়ে, লক্ষ্য করে যে তার পেছনে ক্রিসিয়াও বসে আছে। ভয়ে ইয়োরা চিৎকার করে উঠলে ক্রিসিয়াও জেগে যায়। ইয়োরা সবাইকে তার স্বপ্নের কথা এবং সেই রহস্যময় দৈববাণীর কথা জানায়। তারা বুঝতে পারে ইয়োরা আসলে একজন সিকার, আর এই কারণেই শ্যাডো গিল্ড তার পেছনে পড়েছিল। ইয়োরা সিদ্ধান্ত নেয় যে তারা সব ড্যানজেন কোর সংগ্রহ করে ইডেনে প্রবেশ করবে। তবে অ্যালেক একটি দুঃখজনক খবর দেয়। সে জানায় যে লিমিট ব্রেক ব্যবহার করার ফলে তার শরীরের সমস্ত মানা শেষ হয়ে গেছে। সে এখন আর ম্যাজিক ব্যবহার করতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে ম্যাজিকের উপর নির্ভর না করে সে এখন অলিভিয়ার কাছ থেকে তলোয়ার চালানোর কঠোর প্রশিক্ষণ নেবে। অলিভিয়া প্রথমে অবাক হয়ে বলে যে রেন তো তাকে আরও ভালো শেখাতে পারে, কিন্তু অ্যালেক জানায় সে নিজেকে সব দিক থেকে শক্তিশালী করতে চায়, যাতে শত্রুরা ইয়োরার কোনো ক্ষতি করতে না পারে। অলিভিয়া ইয়োরার আতীত নিয়ে প্রশ্ন করলেও ইয়োরা কিছুই বলতে পারে না।
অলিভিয়া তাদের পরামর্শ দেয় গ্লোরিয়া সম্পর্কে খোঁজ নিতে, কারণ গ্লোরিয়া জানত ইয়োরা একজন সিকার। এরপর অ্যালেক ও ইয়োরা গিল রিসেপশনিস্টের কাছে যায়। সেখানে তারা জানতে পারে যে সামনে প্লেন নাইট নামক একটি উৎসব আসছে, যেখানে জিততে পারলে পুরস্কার হিসেবে একটি ড্যানজান কোর পাওয়া যাবে। এই সুযোগ হাতছাড়া না করতে তারা সবাই সাউথের রাউ সিটির দিকে রওনা হয়। গল্পের শেষে একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে তারা সবাই মিলে নিজেদের দলের নাম দ্য লাস্টিং পিরিয়ড রেখেছিল। বর্তমানে ফিরে এসে রেন দম্ভ করে বলে যে এই উৎসবের বিজয়ী তাদের দলের মধ্যেই কেউ একজন হবে, আর এভাবেই এই অ্যানিমের প্রথম সিজনটি শেষ হয়।